আনমনে হেঁটে চলেছি রেল লাইনের উপর দিয়ে, আর দু চোখ বেয়ে অশ্রু ফোঁটা টপ টপ করে গাল বেয়ে নেমে চলেছে। গন্তব্য রেল স্টেশনের দিকে চলে যাচ্ছি, আমার নিজের শহর ছেড়ে, যেখানে নিজের মানুষের অবহেলার কারণে আমাকে শহর ছেড়ে চলে যেতে হচ্ছে। ট্রেন চলে এসেছে, আমি চোখ মুছে ট্রেনে উঠে পড়লাম। এবার আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি নীলয় হাসান নীল, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমার মা বাবা থাকতেই আমি অনাথ, তাদের থেকে অনেক দূরে চলে যাব যেন আমার মতো একজন কুলাঙ্গার ছেলে তাদের পরিচয় না দেয়। ট্রেন থেকে নেমে পড়লাম। সাইনবোর্ডে তাকিয়ে দেখি এই জায়গার নাম চাঁদপুর। আমি কিছুক্ষণ স্টেশনে এক চেয়ারে বসে বসে মা বাবা আর ছোট ভাইটার কথা মনে করতেছি, আর দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। শুধু একটা মানুষের জন্য আমাকে আমার মা বাবা নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তবে আমিও ভেবে নিয়েছি কোনোদিন নিজের শহরে যাব না, আর মা বাবাকে আমার এই চেহারাটা দেখাবো না। আর যে মানুষটার জন্য আমার কাজ এই অবস্থা হয়েছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, আজীবন ঘৃণা করেই যাব। এখন একটা থাকার জায়গা করতে হবে, তারপর কলেজে ভর্তি হবে। কিন্তু কে সাহায্য করবে আমাকে? আমি তো কাউকে চিনি না এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে কখন যে রাত হয়ে যায় মনে নাই। আমি রাস্তার ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছি, আর তখন একটা মেয়ে দৌড়িয়ে এসে আমার পেছনে দাঁড়ালো। তারপর আমি সামনে তাকিয়ে দেখি দুটো মাতাল লোক মেয়েটাকে তাড়া করছিল। আমাকে দেখে লোক দুটো চলে গেল। এবার আমি মেয়েটার দিকে তাকালাম। ল্যাম্প পোস্টের আলোয় মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, আপনাকে কেন তাড়া করছিল ওই দুটো লোক? মেয়েটা কেঁদে কেঁদে বলল, আমি আমার এক বান্ধবীর বাসা থেকে আসছিলাম, আর তখনই এই মাতার লোক দুটি পিছু নেয়, আর তারপরে আপনার সাথে দেখা। বুঝলাম, আর কোনো সমস্যা নেই, আপনি এখন যেতে পারেন, লোক দুটো পালিয়ে গেছে। না, আমার খুব ভয় পাচ্ছে। আমি কোনোদিন রাতে এভাবে একা একা বের হইনি। খুব ভয় পাচ্ছে আমার। আপনি যদি কিছু মনে না করতেন, তাহলে আমাকে একটু বাড়ি পর্যন্ত দিয়ে আসবেন। আমি কিছুক্ষণ ভেবে, আসলেই মেয়েটা অনেক ভয় পেয়ে আছে, আর তাছাড়া একা একটা মেয়ে, তাই আর কিছু না ভেবে তার সাথে যেতে চাইলাম। আপনার নাম কি জানতে পারি? নীল, আপনার নাম কি? আমার নাম রোমনা। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। বাড়িতে বাবা আর ছোট একটা বোন আছে। আপনার? আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, আর আমি এতিম, আমার কেউ নেই। মিথ্যা বললাম, কারণ যারা আমাকে বিনা দোষে বাড়ি থেকে বের করে দিতে পারে তাই তাদের পরিচয় না দেওয়াই শ্রেয়। এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমার উপর মায়া হচ্ছে। হাঁটতে হাঁটতে রোমানের বাসায় চলে আসলাম। রোমানারা বেশি বড়লোক না, আবার বেশি গরিবও না, মোটামুটি এরকম শহরে ভালোভাবে চলাফেরা করা যাবে। আমি রোমানাকে বাড়ি দিয়ে যখনই চলে আসবো তখনই রোমানা আমাকে ডাকলো আর বলল, আমাদের এখানে আজকে রাতটা খেয়ে তারপর না হয় চলে যাবেন। অবশ্য আমারও প্রচুর ক্ষুধা পেয়েছে, তাই সেই সকালে ভাতের বদলে বাবার কাছে মার খেয়ে বের হয়েছি। তাই আর মানা করতে পারলাম না। বাসার মধ্যে ঢুকে দেখি সুন্দর একটা বাড়ি, সবকিছুই সাজানো গোছানো। তারপর রোমানা তার আম্মুকে সবকিছু বলল, আর আমাকে দেখে দিল। রোমানার আম্মু আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েকে বাঁচিয়ে তুমি অনেক বড় সাহায্য করলে বাবা। তোমার প্রতি আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। সি সি খালাম্মা, কি বলছেন এসব? মা কোনোদিনও ছেলের কাছে ঋণী থাকতে পারে? আমি তো আপনার ছেলের মতোই, তাই না? তখনই রোমানা এসে বলল, আহ মা, সেই কখন থেকে ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমি হাত মুখ ধুয়ে টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছি, আর তখনই রোমানার বাবা আসলো। আমি আবার সব বাবাকেই একটু ভয় পাই, তাই সাথে সাথেই দাঁড়িয়ে গেলাম। রোমানা, কে এই ছেলে? তাকে তো কোনোদিন দেখিনি আমাদের এলাকায়। তারপর রোমানা তার বাবাকে সব ঘটনা খুলে বলল, আর তখন রোমানার বাবা বলল, তোমার যেহেতু কেউ নাই, তো কি হয়েছে? আমরা তো আছি। রোমানার বাবার এরূপ কথা শুনে খুব খুশি হলাম, আর আমরা সবাই মিলে খেতে বসলাম। তখন রোমানার বাবা বলল, তোমার যখন থাকার কোনো জায়গা নেই, তাহলে আমাদের এখানে থাকবে, আর সকালে কলেজ করবে, আর বিকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে আমার ব্যবসায় সাহায্য করবে। আমি রোমানার বাবার কথা শুনে খুব খুশি হলাম। যাক, অন্তত থাকার জায়গার একটা কাজ তো পেলাম। তারপরে রাতের খাবার খেয়ে রোমানা আমাকে একটা রুমে নিয়ে গেল। দুজনে মিলে রুমটা একটু গোছালাম। আসলে রোমানা মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো, তবে রোমানা আমার দিকে একটু পর পর আর চোখে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রোমানার সাথে তাদের কলেজে গেলাম। ভর্তির কাজ সব শেষ হলে 3টে ক্লাস করে বাইরে এসে দেখি রোমানা আমার জন্য বাইরেই দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকে ক্লাসগুলো?
অনেক ভালো, আর কলেজটাও অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। তারপর কলেজ থেকে এসে দুপুরের খাবার খেয়ে খালুজানের অর্থাৎ রিমির বাবার সাথে তাদের দোকানে গেলাম। খালুর দোকানটা অনেক বড়, তাই আমি খালুর কাজে সাহায্য করলাম। এভাবেই চলতে থাকে আমার নতুন জীবন। এখন আমি অনার্স ফাইনাল ইয়ার পড়ি, আর রোমানা তৃতীয় বর্ষ। রোমানার মা বাবা আমাকে অনেক ভালোবাসে, একদম তাদের নিজের ছেলের মতো। আর রোমানার ছোট বোনটা তো আমাকে সারা কিছুই বোঝে না, সবসময় ভাইয়া ভাইয়া করে। আমিও তাকে খুব ভালোবাসি। রোমানার ছোট বোনের নাম হলো মিনি। তবে রোমানার ব্যবহার দেখে আমি খুব অবাকই হই, মেয়েটা এত ভালো। আর মাঝে মাঝে রোমানার আচরণ দেখে মনে হয় রোমানা আমাকে খুব ভালোবাসে। আমার কখন কি লাগবে সবসময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রোমানার মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুব ভালো লাগে। একদিন আমি কলেজে এক মেয়ে বন্ধুর সাথে কথা বলছি আর সামনের গেটের দিকে যাচ্ছি, আর তখনই দেখি সামনে রোমানা, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যে রোমানার কাছে যাব, তখনই ঠাস, রোমানা আমার অনেক জোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মেরেই রোমানা চলে গেল বাসায়। আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে দুফোঁটা নোনা জল বেরিয়ে আসলো। আবার সেই পুরনো কথা মনে করে দিল। 2 বছর আগে ঠিক একইভাবে আমাকে চড় মেরেছিল আমার এক খুবই কাছের মানুষ। খুব কষ্ট পেয়েছিলাম তখন। রোমানা আমাকে থাপ্পড় মারলো, কিন্তু 2 বছর আগে আমাকে এভাবে থাপ্পড় মেরেছিল, তখন 1000 গুণ কষ্ট পেয়েছিলাম। কলেজের পর আমি আর রোমানাদের বাড়ি যাইনি, একটা ট্রেন লাইনে বসেছিলাম। বসে থাকতে থাকতে আজ আর খালুর দোকানে যাওয়া হলো না। রোমানা আমাকে থাপ্পড় মেরেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। আমাকে থাপ্পড় মেরে আমাকে পুরনো কথা মনে করে দিয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। তাই বসে আছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি রোমানা ফোন দিয়েছে। আমি রিসিভ না করে ফোনটা সাইলেন্ট করে রেখে দিলাম। আবার পুরনো কথা ভাবছি, ভাবতে ভাবতে রাত 10টা বেজে গেল। এবার ফোন হাতে নিয়ে দেখি খালুজানের 6 বার কল দিয়েছে। আবার ফোন এসেছে খালুর, আমি রিসিভ করলাম। খালু বলল, নীল, তুমি কোথায়? কত টেনশন হচ্ছে তুমি জানো? তাড়াতাড়ি বাসায় আসো। জি খালু, আসছি। কিছুক্ষণ হাঁটার পর বাড়িতে চলে আসলাম। কলিং বেল চাপতেই খালা দরজা খুলে দিল। কোথায় ছিলে তুমি বাবা? সে কখন থেকে বসে আছি। যাও, হাত মুখ ধুয়ে আসো। জি খালা, আসছি। তারপর ভেতরে ঢুকতেই মিনি আমার পিচ্চি বোনটা দৌড়ে এসে আমাকে জোরে ধরে কান্না করছে আর বলছে, ভাইয়া, কোথায় ছিলে তুমি? জানো আমি কত কান্না করছি তোমার জন্য, আর আপু তো এখনো কান্না করছে তুমি আসোনি তাই। আর হবে না আমার পাগলি বোনটা, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। কিন্তু রোমানার কান্না করছে শুনে খুব খারাপ লাগছে। আমি এবার রোমানার রুমের দিকে গেলাম আর রোমানা বলে ডাক দিলাম। রোমানা আমার দিকে যেই তাকালো আমি তো ভয় পেয়ে গেলাম। রোমানার চোখ লাল ও ফুলে আছে, হয়তো কান্না করেই এই অবস্থা হয়েছে। এবার রোমানা দৌড়ে এসে আমাকে জোরে ধরে জোরে জোরে কান্না করে দিল। আমি তো বেশ অবাক হলাম। কোথায় ছিলে তুমি জান? আমি কত টেনশনে ছিলাম। আমি মনে করেছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তুমি আমায় ছেড়ে কখনো যাবে না, আগে প্রমিস করো। আমি রোমানাকে বুক থেকে সরিয়ে নিয়ে বললাম, কোথায় যাব আমি? তোমরা ছাড়া তো আর কেউ নেই আমার, তাহলে কোথায় যাব বলো? মনে থাকে যেন, আর যেখানে যাবে আমাকে বলে যাবে। তাহলে আমাকে কলেজে ওইভাবে সবার সামনে থাপ্পড় মারলে কেন? তাহলে তুমি ওই মেয়েটার সাথে অমনভাবে হেসে কথা বলছিলে কেন? তুমি জানো কতটা কষ্ট হয়েছিল? কই হেসেই কথা বলছি, আরো তো আমার ক্লাসমেট, ওর সাথে তো কথা বলতেই পারি। আর ওর সাথে কথা বলেছি বলে তো তোমার কি? আমার কি মানে? আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের জীবনের থেকেও তোমাকে ভালোবাসি। তোমার সরলতাকে আমি ভালোবেসে ফেলেছি। এবার আমি রোমানার থেকে এক ঝটকায় দূরে সরে বললাম, কি বলছো সব তুমি? জানো তুমি কি বলছো? আরে হয় না রোমানা, আমি একজন এতিম। তোমার বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর তাছাড়া তোমার বাবা জানতে পারলে আমাকে কোনো দিনও ক্ষমা করবেন না। আমাকে তুমি ভুলে যাও। রোমানা এবার জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, আমি বাবাকে সব বুঝিয়ে বলবো, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ রোমানা, এমন পাগলামি করো না। আর সবাই বাড়িতে আছে, কেউ শুনে ফেলে দিলে আমরা সবাই ভুল বুঝবে রোমানা। আমি আর কথা না বাড়িয়ে যে রোমানার রুম থেকে বাইরে আসবো, তখন দেখি রোমানার মা দরজার পেছনে দাঁড়িয়ে আছে, হয়তো সব শুনে ফেলে দিছে। আমি রোমানার মার দিকে তাকিয়ে দেখি রোমানার মা কান্না করছে, হয়তো রোমানার চোখে পানি রোমানার মাও সহ্য করতে পারেনি। আমি রোমানার মার কাছে গিয়ে বললাম, খালাম্মা, রোমানার কোনো দোষ নেই, সব দোষ আমার, ওকে কিছু বলবেন না। আর কাল সকালে আমি এই শহর ছেড়েই চলে যাব, শুধু আজকের রাতটুকু থাকতে দিন। খালাম্মা কিছু বললো না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি এই বলেই নিজের রুমে চলে আসলাম আর রুমের দরজা বন্ধ করে দিলাম আর কান্না করতে লাগলাম।
আবার সেই 2 বছর আগে পুরনো কথা মনে পড়ে গেল। সেদিনও ঠিক এভাবেই আমাকে একজন জড়িয়ে ধরেছিল আর এই কথাগুলো বলেছিল, তবে সেই কথাটা মিথ্যা আর অভিনয় হতে পারে, এটাই আমার ন্যায্য পাওনা। পুরনো কথা ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এভাবেই সারা রাত কাটিয়ে দিলাম। আর এদিকে রোমানার মা রাতে ঘটে যাওয়ার সব কাহিনী রোমানার আব্বুকে বলল। রোমানার আব্বু বলল, ছেলেটা বেশ ভালো, খুব সহজ সরল, যেটা বলি সেইটা শুনে, কোনোদিন কথার প্রতিখেলাপ করেনি। আর ছেলেটা ভালো শিক্ষিত, রোমানার সাথে ভালো মানাবে। আর মিনিকে একেবারে ছোট বোনের মতো দেখে। তাই ভাবছি কাল সকালে নীল এর সাথে কথা বলে রোমানার সাথে বিয়ের কথাটা সেরে ফেলবো। পরের দিন খুব সকালে উঠে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে রোমানার বাবার জন্য একটা চিঠি লিখে যেটা বিছানার উপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আবার রেল স্টেশনের দিকে হাঁটতে থাকলাম। আবার কোনো অন্য শহরে চলে যেতে হবে, এটা ভেবেই খুব কান্না পাচ্ছে যে রোমানা মেয়েটা খুব ভালোবাসে আমায়। আর পাগলি বোনটাকেও খুব মিস করব, খালাখালুকে খুব মনে পড়বে। কিন্তু কিছু করার নেই, আমি ট্রেনের জন্য স্টেশনে বসে আছি। ট্রেন আসতে 1 ঘন্টা দেরি হবে। আর দিকে রোমানার মা ঘুম থেকে উঠে রোমানার কাছে গিয়ে কাল রাতের কথা বলল রোমানার কাছে। রোমানা তা শুনে প্রায় পাগলের মতো হয়ে গেল। খুশিতে তার মাকে জড়িয়ে ধরলো। এবার রুমানা দৌড়িয়ে নীলের রুমে গেল। আর যখনই দরজায় নক করতে যাবে তখন দেখে দরজা খোলা রয়েছে। রুমানা তখন রুমের ভিতরে যেয়ে দেখে নীল নেই, আর নীলের জামা কাপড়, ব্যাগ, বই পত্র কিছুই নেই। তখনই চোখ গেল বিছানার উপর। রুমানা চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকলো। চিঠি পড়া শেষে রুমানা চিৎকার দিয়ে আম্মু ও বলে ডাক দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। সাথে নীলে রুমে গিয়ে দেখে রুমানা বেহুশ হয়ে পড়ে আছে। রুমানার মা সাথে সাথে রুমানাকে খাটে উপরে তুললো। রুমানার বাবা রুমানার হাতে একটা কাগজ দেখলো, আর কাগজটা খুলে দেখে একটা চিঠি। রুমানার বাবা চিঠি পড়তে লাগলো। শ্রদ্ধেয় খালুজান, প্রথমেই সালাম নেবেন। আশা করি আপনি এতক্ষণ সব জেনে গেছেন। এতে রোমানার কোনো দোষ নেই খালুজান, তাই আমি এ শহর থেকে চলে যাচ্ছি। আর কোনোদিন হয়তো দেখা হবে না, তাই এই এতিম ছেলেটাকে ক্ষমা করে দিবেন আর নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। এতিম ছেলে। রুমানার বাবা চিঠিটা পড়া মাত্রই প্রথমে বাস স্ট্যান্ডে গেল খুঁজতে, কিন্তু পেল না। তারপর রেল স্টেশনের দিকে গেল, আর তখন দেখলো নীল একটা বেঞ্চের উপরে মাথা নিচু করে বসে আছে। রুমানার বাবা নীলের কাছে গিয়ে মাথায় হাত বুলায়, আর তখনই নীল উপরে তাকিয়ে দেখে খালুজান। খালু, আপনি এখানে? আমার ছেলেটাকে নিয়ে নিতে এসেছি। কিছুই তো বুঝলাম না। কাল রাতে রোমানার মা সব বলেছে আমায়, আর তখন ভাবলাম আমার মেয়ের জন্য এর থেকে ভালো ছেলে কেউ নেই, তাই আমার মেয়ের জামাইকে নিতে এলাম। কিন্তু খালু, আমি একজন এতিম। আর কিছুই বলতে দিল না। চুপ! আর কোনো দিন নিজেকে এতিম বলবে না, আমরা কেউ নয় তোমার। তারপর আমি খালুকে জড়িয়ে ধরলাম। তারপর আমি আর খালু বাড়িতে চলে আসলাম। এসে দেখি 2 মহারানী আমার উপর রাগ করে আমার সাথে কথা বলছে না। আমি প্রথমে মিনির কাছে গেলাম, তারপর আমার বোনটাকে কোলে তুললাম। আর যেই 2 গালে 2টা পাপ্পি দিয়েছি, আর অমনি হেসে দিল। যাক বাবা, ছোটটার তো রাগ ভাঙতে পারলাম, এখন বড়টাকে দেখতে হবে। আমি রোমানার রুমে গেলাম, যে দেখি রোমানার চোখ লাল হয়ে আছে। বুঝতে পারলাম খুব কান্না করছে। আমি চলে যাওয়ার পর আমি এবার রোমানার সামনে গিয়ে বললাম, সরি রোমানা, আর কোনোদিন তোমায় ছেড়ে যাবো না। দেখলাম রোমানার কোনো পাত্তাই নেই, তাই রোমানার হাত ধরে সোজা আমার বুকে টেনে নিলাম। রোমানা সারানোর জন্য চেষ্টা করছে, বাট পারছে না। প্লিজ রোমানা, আমায় তুমি ক্ষমা করে দাও, আর কথা দিচ্ছি আর কোনো দিন তোমায় ছেড়ে যাবো না। না, তোমার কোনো ক্ষমা নেই, আর আমি আপনাকে ভালোবাসি না। সত্যি ভালোবাসো না? না। তাহলে আর কি করা, আবার চলে যাই, আর কোনোদিন আসবো না। এই কথা বলে যেই আসতে যাব, আর তখনই রোমানা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। না, তোমাকে কোনো দিন যেতে দেব না। তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমিও পাগলিটাকে শক্ত করেই জড়িয়ে ধরলাম। হঠাৎ করে রোমানার ছোট বোন মিনি চলে আসলো। কি ভাইয়া, বউকে পেয়ে নিজের বোনকে ভুলে গেলে? আরে আমার পিচ্চি বুড়িটা, তোমাকে আমি ভুলে যেতে পারি? তুমি আমার কলিজার ছোট্ট পিচ্চি বোন। এই বলে মিনিকে কোলে তুললাম। আর সেই সময় 2 বোন আমার 2 গালে একটা করে পাপ্পি দিল। তারপর দুজনকে জড়িয়ে ধরলাম। সবাই মিলে রাতে খাবার খাচ্ছি, তখন রোমানার বাবা বলল, আগামী পরশুদিন তোমাদের বিয়ে, তোমাদের কোনো আপত্তি আছে?
রোমানা দেখলাম লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, না খালু, আমার কোনো আপত্তি নেই। রোমানার আপত্তি আছে কিনা শোনেন। রোমানা লজ্জা মাখা কণ্ঠে বলল, না, আমারও কোনো আপত্তি নেই। তারপর আমরা খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার রুমে দরজা খোলার আওয়াজ পেলাম। তাকে দেখি রোমানা আমার রুমে আসছে। রোমানা, তুমি এখানে এই রাতে কি করছো? হ্যাঁ, কেউ দেখে ফেললে কি বলবে? হুম? কেউ দেখবে না, আর আমি আমার হবু বরকে রুমে আছি, তাতে কার কি আসে যায়? কিন্তু আমাদের এখনো বিয়ে হয়নি তো, তুমি যাও এখন, কেউ দেখলে খারাপ ভাববে। না, আমি যাব না। যদি তুমি আজকের মতো কাল সকালেও যদি তুমি চলে যাও, তাই আমি আজ রাতে তোমার সাথে থাকবো। কি কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে ঘুমাবে? আর আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তা আমি শুনবো না। আমি আজ এখানে তোমার সাথে ঘুমাবো। আর কেউ যদি আমাকে রাখতে না চায়, তাহলে আমি সারা রাত বসে বসে কান্না করব। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে শুয়ে পড়ছি। না, তুমি আমার সাথে বিছানায় ঘুমাবে। ওই চিল্লাচ্ছ কেন? কেউ শুনে ফেলবে। তুমি বিছানায় না আসলে আমি আরো চিল্লাবো। আচ্ছা ঠিক আছে, বিছানায় ঘুমাবো। এবার আমি বিছানায় গিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লাম, আর রোমানা আমার এক পাশে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে দুজনে গল্প করছি, আর তখনই রোমানা আমাকে জড়িয়ে ধরলো। আমিও রোমানাকে জড়িয়ে ধরলাম। তারপর রোমানা মুখ উঠিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আস্তে আস্তে রোমানা আমার এত কাছে চলে আসলো, রোমানার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, আর গরম নিঃশ্বাস আমার মুখ আশ্রিয়ে পড়ছে। তারপর রোমানা আমার ঠোঁটে ঠোঁট রাখলো। আহ, সে কি অনুভূতি, আপনারা না করলে কেউ বুঝতেই পারবেন না। এভাবেই প্রায় 8 মিনিট কিস করার পর রোমানা আমাকে ছেড়ে দিল। দুজন তখন প্রায় পাগলের মতো হাঁপাচ্ছি। তারপর রোমানা আমার বুকে মাথা রাখলো আর বলল, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না পাগলি, আমার তোমাকে ছেড়ে কখনো যাব না। তাই বলে রোমানাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। রোমানা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর রোমানার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রোমানা এখনো ঘুমিয়ে আছে। কি অপূর্ব লাগছে রোমানাকে। চুলগুলো এলোমেলো ভাবে মুখের উপর রয়েছে। আমি রোমানার মাথায় আর একটা ভালোবাসা এঁকে দিলাম, আর তখনই রোমানা উঠে পড়লো। রোমানা উঠে আমার গালে একটা কিস করে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে দুজনে একসাথে কলেজে গেলাম। আজ আমাদের বিয়ে হয়ে গেল। বেশি একটা আয়োজন করা হয়নি, ভালোভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। রোমানা এখন বাসর ঘরে অপেক্ষা করছে, আর আমি ছাদের উপর বসে বসে পুরনো কথা বলছি, আর দু চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। হঠাৎ করে কারো হাত আমার কাঁধের উপর অনুভব করলাম। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলে পেছনে ঘুরে দেখি রোমানা দাঁড়িয়ে আছে বিয়ের সাজে। রোমানা, তুমি এখানে কেন আসলে? আমি এখনই নিচে নামছিলাম। তুমি কান্না করছো কেন? কোনো অন্যায় করেছি আমরা বা আমি? এই পাগলি, তুমি অন্যায় করবে কেন? তোমার তো আমি খুব ভালোবাসি। তাহলে কান্না করছো কেন? আসলে আমার মা বাবার কথা খুব মনে পড়ছে, তাই একটু কান্না পাচ্ছিল। কান্না করে আর কি হবে? চলো নিচে চলো। চলো। না, আমি যাব না। কেন যাবে না? আমাকে কোলে নিয়ে যেতে হবে। রোমানাকে কোলে নিয়ে নিচে চলে আসলাম। তারপর বাসর ঘরে ঢুকে রোমানা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আমিও রোমানাকে জোরে ধরে শুয়ে পড়লাম। এভাবেই চলতে রইলো আমাদের সংসার জীবন। খুব সুখে জীবনযাপন করছিলাম। বিয়ের 7 মাস পর এখন রোমানাদের ব্যবসা এখন পুরোপুরি আমারই দেখাশোনা করি। একদিন হঠাৎ করে কেউ পেছন থেকে নীল বলে ডাক দিল। আমি পেছনের দিকে তাকিয়ে বিরাট বড় শক খেলাম। মনে হলো আমি নিজে নিজেই হারিয়ে ফেলেছি। পিছনে তাকাতেই মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। হ্যাঁ, এই মেয়েটাই হলো নীলা। তুমি কোথা ছিলে এতদিন? তুমি জানো, তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তুমি চলে যাওয়ার পর আমি তোমার জন্য প্রতি রাতে কান্না করেছি। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমি তো তোমার সাথে একটু মজা করেছিলাম, আর তুমি সেই মজা সিরিয়াসলি নিয়ে তুমি কেন আমায় ছেড়ে চলে আসলে? আমি নীলাকে সরিয়ে দিয়ে বললাম, দেখেন, আমার জীবনে অতীতে যা ঘটে গিয়েছে আমি সব ভুলে গেছি। আর তাছাড়া আমার এখন একটা ভবিষ্যৎ আছে, আমি এখন বিবাহিত। নীলা আমার কাছ থেকে এই কথা মনে হয় আশা করেনি, তাই নীলা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আর দু চোখ বেয়ে পানি পড়ছে। আমি চাই না যে তুমি আমাদের বিবাহিত জীবনে দেওয়াল হয়ে দাঁড়াও। তোমার ওই দিনের ঘটনার পরে তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা হয়। তোমার কথা মনে পড়লে আমার প্রচন্ড রকমের রাগ হয়। আর তোমার জন্য আমার বাবা মা আমাকে ভুল বুঝলো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাই তুমি আমার সামনেও আসবে না। তোমাকে আমার একদম সহ্যই হয় না। তাই তুমি না আসলে আমি বেশি খুশি হব। নীরব হয়ে শুধু কান্না করেই যাচ্ছে নীলা। কান্না করতে করতে চলে গেল। আমি হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি রোমানা দাঁড়িয়ে, আর রোমানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে।
হয়তো রোমানা সব শুনে ফেলেছে। আমি রোমানাকে দেখে কোনো অবাক হয়নি, কারণ সত্য কথা কোনোদিন চাপা থাকে না। এবার আমি রোমানার সামনে গেলাম। রোমানা আমাকে শক্ত করে জোরে ধরে কান্না করতে থাকলো। আমিও রোমানাকে শক্ত করে জোরে ধরলাম। কে ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বললো? আমার অতীত। তুমি তো বলেছিলে তুমি এতিম, তোমার কেউ নেই, তাহলে আমার সাথে মিথ্যা বললে কেন? আমি তখন পরিস্থিতির শিকার ছিলাম, আর আমার মা বাবা ছোট ভাই সবাই আছে। রোমানা এবার আমার শক্ত করে জোরে ধরে বলল, আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? না আমার পাগড়ি বউ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে আমাকে বলতে হবে তোমার অতীতের কথা। সব বলবো, আগে বাড়ি চলো। আমি আর রোমানা চলে আসলাম। এসে আমি আমার রোমানার কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই সময় রোমানা আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। মনে হচ্ছে হাত ছাড়লে আমি হারিয়ে যাব। পাগলিটা আমাকে অনেক ভালোবাসে, আমিও পাগলিটাকে অনেক ভালোবাসি। কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমরা ঘোরাঘুরি করে রাতে বাড়ি এসে খাওয়া দাওয়া করে সবাই সোফায় বসলাম একসাথে। আর আমি বলতে লাগলাম আমার 2 বছর আগে পুরনো কথা। 2 বছর আগে মোবাইলে মেসেজের টুং টুং শব্দে ঘুম থেকে উঠে পড়লাম। দেখি মিষ্টি মেয়ে একটা আইডি থেকে মেসেজ এসেছে। হাই, হ্যালো। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনার গল্পগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বলতে গেলে আপনার প্রেমে পড়ে গিয়েছি। কি বললেন? কার প্রেমে পড়ছেন আপনি? সরি, আসলে আপনাকে না, আপনার গল্পের প্রেমে পড়ে গিয়েছি। ও ধন্যবাদ, বাঁচালেন আমাকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। এদিকে বারবার আম্মু ডাকছে, কলেজে দেরি হয়ে যাবে। ভাই আম্মু ডাকছে, কলেজ যেতে হবে। এই বলেই আমি অফলাইন হয়ে গেলাম। আমি ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে কলেজে চলে আসলাম। আমি আমার রুমে যেই ঢুকতে যাব তখন একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটি পড়ে গেল। আমি সরি বলে চলে আসলাম আমার সিটে। আমি একবার পেছনে তাকিয়ে দেখি মেয়েটার রাগী চেহারায় আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি এত কিছু না ভেবে ক্লাসে মনোযোগ দিলাম। এভাবেই সব ক্লাস করে কলেজ থেকে বাড়ি আসছি। তখনই আমার পেছন থেকে কে যেন শার্টের কলার ধরে টেনে ধরলো। আমি পেছনে ঘুরতে দেখি সকালে যে মেয়েটা ধাক্কা খেয়েছি সেই মেয়েটি। ওই সকালে আমাকে ওইভাবে ধাক্কা দিয়ে ফেলে চলে গেলি, আবার আমাকে না তুলে চলে গেলি কেন? সরি বললাম তো তখন, তাহলে আবার কেন আমার শার্টের কলার ধরলেন? মেয়েটা ঠাস করে একটা চর মেরে দিল। এই পেছি, তুই জানোস আমি তোর সিনিয়র, আর তুই আমাকে তুই করে বললি? দাঁড়া, তোর কি অবস্থা করে দেখ। তাই বলে আরো একটা চর মারলো। আর যেন আমি ওদের সামনে না যাই, এই কথা বলেই ওরা চলে গেল। আর আমি ওখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তবে মেয়েটা রাগলে খুব সুন্দর লাগে, একদম আমার স্বপ্নের রাগকুমারী। রাগলে তার ঠোঁট দুটো একদম লাল হয়ে যায়। আমি তো রাগকুমারের প্রেমে পড়ে গেলাম। মনে হচ্ছে গাল দুটো ধরে শুধু চুমু খাই। আমি চলে আসছি। তখন আমার এক বন্ধু বলল, কিরে, নীলা তোকে মারলো কেন? তাহলে মেয়েটার নাম নীলা? বাহ, নামের সাথে চেহারারও কত মিল। কিরে, কি ভাবছিস? আর জানিস নীলাকে? নীলা হলো এই এলাকার নেতার মেয়ে, সেই জন্য এত দিমাগ ওর। সব ছেলেরা ওকে ভয় পায়। কিন্তু আমি ভয় পাই না দোস্ত, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। দেখিস একদিন নীলা তোর ভাবি হবে। মানে কি বলতে চাস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার নীলাকে খুব ভালো লেগেছে। তার রাগি মাখার চেহারাটা যেন কোনো রাগকুমারী। নীলার রাগলে তার গাল দুটো লাল হয়ে যায়। নীলার বাবা জানলে কিন্তু তোকে ছাড়বে না। সে পরে দেখা যাবে, চল আগে দুটো সিগারেট খেয়ে বাসায় চল। তারপর সিগারেট শেষ করে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু ফেসবুকে ঢুকলাম। দেখলাম সকালে সে মিষ্টি মেয়ে আইডি থেকে মেসেজ এসেছে। দেখলাম সে অনলাইনে। আপনি কোন কলেজে পড়েন? KMH সরকারি কলেজ। আপনি কোন কলেজে পড়েন? ও মাকো, আমিও তো ওই কলেজেই পড়ি। কোন ইয়ারে পড়েন আপনি? অনার্স তৃতীয় ইয়ারে। আর আপনি কোন ইয়ার? আমি সেকেন্ড ইয়ার। তাহলে কাল সকাল 10টায় বড় আম গাছের নিচে আসবেন। আমি আপনাকে দেখব। যে এত সুন্দর গল্প লেখে তাকে একটু দেখব। ঠিক আছে, আসবো এখন, বাই। পরের দিন আমি একটু দেরি করেই কলেজে গেলাম। যে দেখি নীলা সেই আম গাছের নিচে একা দাঁড়িয়ে আছে, আর মনে হয় কার জন্য অপেক্ষা করছে। তারপর আমাকে সে মেয়েটি মেসেজ দিল, লেখক সাহেব, কোথায় আপনি? আপনি কোথায় আছেন? আর আমি কলেজে চলে আসছি। আমি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমি আবার গাছের নিচে তাকালাম, দেখি নীলা স্যার আর কেউ নেই। এবার আমি মনে মনে একটু খুশি হলাম। তাও শিওর হওয়ার জন্য আমি আবার ওকে মেসেজ দিলাম, আপনি কি হলুদ ড্রেস পরে আছেন? তাহলে আপনি চলে আসেন, আমি আপনাকে দেখব। এবার আমি মনে মনে লুঙ্গি ড্যান্স দিচ্ছি। ও সরি, প্যান্ট ড্যান্স দিচ্ছি। লুঙ্গি তো পরিনি, তাই প্যান্ট পরে একটু ড্যান্স দিলাম। তখন আমি ভাবলাম ওকে এভাবে দেখা দেওয়া যাবে না, আমাকে সবার সামনে চর মারা, তাই না?
এবার দেখো আমি কি করি ম্যাডাম। আমি আপনার সাথে দেখা করতে পারবো না। কেন পারবে না? আমি কি কোনো অপরাধ করেছি? আপনার অনেক দোষ আছে। কি অপরাধ বলেন? সত্যি যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে সেইগুলো আমি সব শুধরে নেব। তুমি তোমার বাবার পাওয়ার কলেজে দেখাতে পারবে না, আর সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর গতকাল যাকে কলেজের শেষে চর মারছো তাকে সরি বলতে হবে, আর তার ফ্রেন্ডশিপ করতে হবে। যদি এসব কথা মানতে পারো তাহলে আমার সাথে তুমি দেখা করতে পারবে। আমি রাজি, আমি সব করতে পারবো। তারপর আমি ক্লাসরুমে যাচ্ছি, তখন নীলা আমার সামনে আসলো। ওই পিচ্ছি শোন, জি বলেন। কাল তোকে চড় মারার জন্য সরি। আর আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার দিকে হাত বাড়িয়ে এবার আমি না করে দিলাম। নীলাকে একটু ভোগাতে হবে, আমিও কম কিসের, আমাকে চর মারা, তাই না? এবার দেখবে কত ধানে কত চাল। কেন করবে না আমার সাথে বন্ধুত্ব? আর আমি বললাম তো কালকের জন্য সরি। আমি আপনার সাথে বন্ধুত্ব করব না, আপনি একটু ভালো না, সবসময় ছেলেদের সাথে খারাপ ব্যবহার করেন, যদি আবার আমার সাথেও করেন। আমি বললাম তো সরি। আর কালকে আমার মাথা ঠিক ছিল না, একটু রাগ করে বাসা থেকে বের হয়েছিলাম, তাই তোকে চটটা মারছিলাম। ও, তাহলে অন্যের উপর রাগ আমার উপর ঝাড়লেন? আমি আসলেই সরি। আর কোনোদিন তোকে কেন, আর কোনো ছেলেকে মারবো না। এবার তো আমার সাথে বন্ধুত্ব কর। ওকে, বন্ধু করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বলো? আমি যা বলবো তাই শুনতে হবে, আর এসব ছেলেদের কাপড় পরা যাবে না, আর সবার সাথে ভালো আচরণ করতে হবে। ওই পিচ্ছি, তুই আমায় হুকুম করার কে? আর আমি তোর কোনো কথা মানতে পারবো না। ওকে, তাহলে আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না। নীলা নিচের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, তোর সত্যি আমি রাজি। আচ্ছা আমি এখন ক্লাসরুমে যাই। আর হ্যাঁ, আর একটা কথা, কথাটা হচ্ছে কলেজ শেষে আমার জন্য দাঁড়িয়ে থাকবা, একটা কাজ আছে। তাই বলে আমি ক্লাসরুমে চলে আসলাম। আসলে নীলা জানে না যে ফেসবুকে নিলয় হাসান নীল আর আমি একই মানুষ। আসলে কোনোদিন পিক দিইনি তো তাই চিনতে পারিনি। এসে দেখি স্যার এখনো ক্লাসে আসেনি, তাই একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখি নীলা মেসেজ দিয়েছে আর অ্যাক্টিভ আছে। তুমি যা বলছো আমি তাই করেছি। আমি ও ছেলেটার সাথে বন্ধুত্ব করেছি। এবার তো তুমি আমার সাথে দেখা করো। আমি বলেছি তো আমার যখন সময় হবে তখন আমি নিজেই তোমার সাথে দেখা করব। তোমাকে যে কাজটুকু করতে দেওয়া হয়েছে সেটুকু আগে করো। তাই বলে আমি অফলাইন হয়ে গেলাম আর ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে আমি বাইরে এসে দেখি নীলা একা একা সে বড় আম গাছটার নিচে দাঁড়িয়ে আছে। আমি নীলার কাছে গিয়ে বললাম, চলো আজ দুজনে মিলে ঘুরতে যাব, আর ভালো একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো। নীলা আমার কথা শুনে সোজা আমার কলার ধরে বলল, কি কি বললি তুই? আমি তোমার সাথে ঘুরতে যাব? তুই ভাবলি কি করে? ঘুরতে না গেলে বন্ধুত্ব আমি করবো না তোমার সাথে। তারপর নীলা কিছুক্ষণ ভেবে বলল, ওকে, আমি রাজি। তারপর আমি আর নীলা একটা রিক্সায় উঠে চলে আসলাম একটা নদীর তীরে। রিক্সায় আসার সময় নীলা আমার সাথে একটা কথাও বলেনি। তারপর আমরা একটা নদীর তীরে চলে আসলাম। নীলা নদীর তীরে দাঁড়িয়ে আছে, আর নীলার চুলগুলো বাতাসে এলোমেলো ভাবে উড়ে বেড়াচ্ছে। আর নীলা সেই চুলগুলো কানের নিচে নিয়ে আসতেছে, এসে বারবার চুল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ছে। নীলাকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি পেছন থেকে আলতো করে জড়ে ধরে 1000 বার আমি তোমাকে বলি ভালোবাসি। কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। নীলা বলল, ওই, তোর নাম কি? আমার নাম নিলয় হাসান নীল। তারপর নীলা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে রইলো। তারপর আর একটু ঘোরাঘুরি করে চলে আসলাম একটা রেস্টুরেন্টে গিয়ে, তারপর কিছু খাবার খেয়ে যে যার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিকালে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি আর সিগারেট টানছি। আসলে আমি একটু একটু সিগারেট টানি। আর রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুক থেকে লগ ইন করলাম। নীলার সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি নীলা এখনো আসেনি, তাই একটা বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি। তখনই নীলা আসলো। নীলাকে আজ কালো ড্রেস পরে আসছে, অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার স্বপ্নের রাজকুমারী। তারপর নীলা তার বান্ধবীদের কাছে গেল আর মোবাইলের দিকে তাকিয়ে আছে, মনে হয় ফেসবুকে অ্যাক্টিভ আছে। তাই আমিও ফেসবুকে লগ ইন করলাম আর মেসেজ দিলাম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, এমনভাবে কলেজে আসলে তো আমি তোমার প্রেমে পড়ে যাব। আর তুমি চোখে কাজল দাওনি কেন? এর পরের বার যেন 2 চোখে কাজল পড়তে ভুল না হয়। এবার দেখি নীলা আশেপাশে হয়রানি হয়ে আমাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তখন আবার নীলা মেসেজ দিল, কোথায় তুমি? প্লিজ একবার আমার সামনে আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমাকে খুঁজে লাভ নেই, আর আমি সময় হলেই তোমাকে দেখা দেবো। এই বলে আমি অফলাইন হয়ে গেলাম আর আমি নীলার সামনে গেলাম। আমি যাওয়াতে নীলা কিছুটা বিরক্ত হলো মনে হলো। তারপর কিছু কথা বলে আমি চলে আসলাম আমার ক্লাসরুমে। ক্লাস 3টা শেষ হওয়ার পর স্যার একটু আসতে লেট হচ্ছে বলে আমরা সবাই বসে আছি, আড্ডা দিচ্ছি। তখন দেখি নীলা আর তার বেশ কয়েকটা বান্ধবী আসলো আমাদের রুমে আর সবার উদ্দেশ্যে বলল, এখানে নীলা হাসান বলে কেউ আছে? সবাই বলল, না চিনি না। আসলে আমার কলেজে অন্য নাম দেওয়া আছে,
তাই সবাই সেই নামেই চেনে। আর নীলা হাসান এই নামটা আমার কয়েকটা বন্ধু ছাড়া কেউ জানে না। তারপর নীলা মোবাইলটা বের করে আমার আইডিটা বের করে বলল, এই আইডিটা কে ছিল? এই আইডিটা নীলা হাসানের। আর নীলা হাসান আমাদের কলেজে পড়ে। কেউ জানতে পারলে আমাকে জানাবে। আর তখনই আমাদের ক্লাসের সেরা সুন্দরী বলল, এই নিলয় হোসেন আমাদের কলেজে পড়ে? আমি তো ভাবতেই পারছি না। আমি নিলয় হোসেনের বিরাট বড় ফ্যান। নিলয়ের সব গল্পই আমি পড়ি। নিলয়কে যদি কখনো খুঁজে পান তাহলে আমাকে একটু জানাবেন আপু, প্লিজ প্লিজ। আমি তো অবাক। আজ আমি যদি আমার প্রোফাইলে আমার নিজের পিক দিতাম তাহলে অন্তত আজ সিঙ্গেল থাকতে হতো না। এখন নিজের কপালে নিজেই চর মারতে ইচ্ছা করছে। তারপর কলেজ শেষে আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিয়ে বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে এসে রাতের খাবার খেয়ে রুমে গিয়ে ফেসবুকে লগ ইন করলাম। তখন থেকে নীলা অ্যাক্টিভ রয়েছে। আমি নীলাকে মেসেজ দিলাম, তুমি আমাকে ওভাবে প্রতিটা ক্লাসে খুঁজছিলে কেন? তুমি ভালো করেই জানো আমাকে তুমি পাবে না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই নিজেকে আর সামলাতে পারিনি। আর যেন কোনোদিন তোমাকে এভাবে আমাকে খুঁজতে না দেখি। আমার সময় হলে আমি নিজেই তোমার সাথে দেখা করতে নেব। আর কিছু না বলে চ্যাট অফ করে ঘুমিয়ে পড়লাম। এভাবেই আমার আর নীলার মেসেঞ্জারে নিয়মিত কথা হয়। নীলা আমাকে অনেক কেয়ার করে, অনেক শাসন করে। নীলা মনে হয় আমাকে ভালোবাসে। নীলার কথাতে অনেক বুঝতে পারি যে নীলা আমাকে ভালোবাসে। আর এদিকে নীলার সাথে আমার ভালোই বন্ধুত্ব তৈরি হয়েছে। আমাকে দেখে আর বিরক্ত হয় না। আজ কলেজ শেষে বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছি। আর আমার এক বন্ধুর সাথে কোনো একটা বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তাই আমি রাগ করে বাড়ি চলে আসলাম। এসে কিছুই ভালো লাগছে না, তাই ঘুমিয়ে পড়লাম। আজ আর নীলার সাথে কথা হলো না। এভাবেই 2 দিন আমি কলেজে যাইনি, আর ফেসবুকেও লগ ইন করিনি। আজ 2 দিন পর আমি কলেজে যাচ্ছি। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দেখি নীলা গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি নীলার চোখের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেছি। চোখ দুটো লাল আর ফুলে আছে। মনে হয় 2 দিন ধরে শুধু কান্নাই করছে। নীলা, তোমার কি হয়েছে? তোমার চোখ ফুলে আছে কেন? তারপর নীলা সোজা আমার কলার ধরে টানতে টানতে 5তলা একটা বিল্ডিং এ নিয়ে যায়। এখানে সাধারণত কেউ আসে না, আর কোনো ক্লাসও হয় না। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? নীলা ঠাস ঠাস করে আমার গালে দূরে চড় বসিয়ে দিয়ে বলল, তুই ভেবেছিস কি হ্যাঁ, তোকে আমি খুঁজে পাবো না? তুই আমার সাথে খেলা করেছিস। তুই আমাকে ইমোশনে করেছিস, আমাকে ব্ল্যাকমেল করে আমাকে কান্নার কষ্ট দুটাই করেছিস। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি কান্না করছো কেন? নীলা সোজা আমার কলার ধরে বলল, ওই, আমি কি বলছি মানে তুই কিছুই বলতে পারছিস না? তোকে আমি ভালোবাসি, তুই বুঝিস না? তোকে এত কেয়ার করি, এত শাসন করি, কি জন্য তুই জানিস না? আর এসব করে কাদের? যারা নিজের জীবনের থেকেও তাদের কাছে প্রিয়, তাদের কেয়ার করে। তুই কেন বুঝিস না? আমি তোকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি রে পাগলি। সেজন্যই তো তোর সাথে বেশি কথা বলতাম না। এবার নীলা দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও আমার পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি আমার সাথে এমন করলে কেন? তুমি সেদিন কেন আমার সামনে আসনি না বলো? আমার বুকে মাথা লুকিয়ে বলল, আমি এমন করেছি কারণ সেদিন তুমি আমাকে সবার সামনে চড় মেরেছিলে, আর তোমার অহংকার ভেঙে ফেলার জন্য। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু বাবু। এভাবেই কিছুক্ষণ থাকার পর দেখি নীলার বাবা, নীলার বড় ভাই আর আমার সেই বন্ধু চলে আসছে। আমি সাথে সাথে নীলাকে ছেড়ে দিলাম। আর নীলার বাবা বড় একটা নেতা। এবার নীলার ভাই আরো কিছু লোকজন আমাকে মাটিতে মারতে লাগলো। আর নীলার বাবা নীলাকে টানতে টানতে নিয়ে গেল। আর এদিকে মার খাওয়ার জন্য আমার নাক মুখ দিয়ে অনেক রক্ত পড়তে লাগলো। তবুও তারা একই ভাবেই মেরে যাচ্ছে। কখন যে বেহুশ হয়ে গেছি মার খেতে খেতে। আমি বেহুশ হয়ে যাওয়ার পরেও মনে হয় আমাকে অনেক মেরেছে। তারপর আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি নিজেকে প্রিন্সিপালের অফিসে আবিষ্কার করলাম। আস্তে আস্তে যখন চোখ খুললাম তখন সামনে দেখি নীলার আব্বু আর তার বড় ভাই আছে। আর এদিকে দেখি আমার আব্বু আর আমার আম্মু রয়েছে। আম্মু আমাকে চোখ খুলতে দেখে একভাবে কান্না করেই যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে উঠতে, শরীরে খুব ব্যথা, কোনোভাবেই উঠতে পারছি না। তখন আমার মা আমাকে সাহায্য করতে আসছিল, তখন বাবা মাকে আটকে দিল। আব্বু মনে হয় আমার উপর অনেক রাগ করেছে। এবার আমি নীলার দিকে তাকালাম, দেখি নীলা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চোখ দুটো লাল ও ফুলে আছে। এবার নীলার বাবা বলা শুরু করলো, দেখুন প্রিন্সিপাল সাহেব, আমি আপনাকে অনেক সম্মান করি, সেহেতু আপনার ওপর কোনো কথা বলবো না আমি। এই ছেলে আমার মেয়েকে গত 6 মাস ডিস্টার্ব করছে আর বারবার প্রেমের প্রস্তাবও দিয়েছে। আমার মেয়ে যখন তার কথায় রাজি হয়নি তখন সে আমার মেয়েকে একা ডেকে নিয়ে গিয়ে ধস্তাধস্তি করার চেষ্টা করে। এখন আপনি যা মনে করেন তাই বিচার করুন। চাইলে আমার মেয়ে নীলাকে প্রশ্ন করতে পারেন। আমার কথা বলার কোনো শক্তি নেই, খুব পানির তৃষ্ণা পেয়েছে, গলা একদম শুকিয়ে গেছে, কোনো কথা বলতে পারলাম না। এবার আমাদের প্রিন্সিপাল নীলাকে প্রশ্ন করলো, নীলা মামনি, তোমার বাবা যা বলল সব কি সত্যি কথা? নীলা মাথা নিচু করে চুপ করে আছে। তুমি ভয় পাচ্ছ মামনি?
এখানে ভয় পাওয়ার কি আছে? তুমি নির্ভয়ে বলো মামুনি, কেউ তোমাকে কিছু বলবে না। আমি নিশ্চিত ছিলাম যে নীলা আমাকে ভালোবাসে, সে মিথ্যা বলবে না। কিন্তু নীলা আমার ভালোবাসাকে অপমান করলো, আমার বিশ্বাসকে মাটি চাপা দিল, আমাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিল, যা আমি কোনোদিন নীলার কাছ থেকে আশা করিনি। হ্যাঁ স্যার, ওই ছোটো লোকের বাচ্চারা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আমি প্রতিদিন মানা করার পরেও আমাকে ডিস্টার্ব করতো। আজ আমি ওকে চড় মারতে গিয়েছি, তখন আমাকে টানতে টানতে 5 তলায় নিয়ে গিয়েছে আমাকে। আমি নীলার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছি। নীলা আমাকে এভাবে মিথ্যা অপবাদ দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। নীলার কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার বুকের মধ্যে অজানা একটা ব্যথা উঠলো। নীল, তোমার থেকে আমি এরকম আশা করিনি। তোমাকে এখন এই কলেজ ছেড়ে চলে যেতে হবে, তাও আবার বিনা নোটিশে। আমি স্যারের কথায় খুব বেশি একটা কষ্ট পাইনি, যতটুকু কষ্ট নীলার আচরণে পেয়েছি। আমার বাবা মা কোনো কথা বলেনি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আমার মা কান্না করেই যাচ্ছে। বাবা মা আমাকে রেখে তারা বাড়ি চলে আসলো, আর নীলাকে তার বাবা আর ভাই নিয়ে গেল। নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তার এইভাবে তাকানো দেখে নীলার প্রতি আমার প্রচন্ড ঘৃণা হতে লাগলো। হ্যাঁ, এই মেয়েকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, সে আমাকে এভাবেই ঠকাতে পারলো। কিভাবে পারলো এই কাজটা? নীলা, আমি আবার কান্না শুরু করে দিলাম। তখন আমার বেস্ট ফ্রেন্ড এসে আমাকে ধরে ওঠালো, কিন্তু আমার ওঠার শক্তিটুকুও নেই, প্রচন্ড কষ্ট হচ্ছে উঠতে। তারপরে রাজু আর আমার একটা বন্ধু আমাদের বাড়িতে নিয়ে এলো। বাড়ি আসতেই আবার বাবার হুঙ্কার শুনতে পেলাম। এই জানোয়ারটাকে কেন নিয়ে এসেছিস? এই হারামির বাচ্চাটার কোনো জায়গা নেই আমার বাড়িতে। আজ তোর জন্য আমার মান সম্মান সবকিছু তুই শেষ করে দিয়েছিস। তোর জন্য এই প্রথম আমার মাথা নিচু হয়েছে। তোকে আমার ছেলে হিসাবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ থেকে আমাদের কোনো ছেলে নেই। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা কয়েকবার বাবাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হলো না। আমার মাকে শেষবারের মতো কথা বলতে দিল না। আমি কান্না করতে করতে চলে আসলাম বন্ধুদের সাথে বন্ধুর বাড়ি। আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমার বাবাও মনে হয় মারতো, কিন্তু আমার এই অবস্থা দেখে হয়তো আমাকে আর মারেনি। আজ থেকে আমি এতিম হয়ে গেলাম, কেউ নেই আমার এই পৃথিবীতে। সবাই আমাকে ভুল বুঝে অবহেলা করলো। সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু আপন জনের অবহেলা মেনে নেওয়া যায় না। প্রচন্ড কষ্ট হচ্ছে আমার, এক পা হাঁটার শক্তি নেই আমার। সব বন্ধুরা আমাকে সাহায্য করে আমার বন্ধু রাজু তার বাসায় নিয়ে আসলো। রাজু সব জানতো আমার আর নীলার ব্যাপারে। আমি কিছুদিন রাজুদের বাসায় থেকে সুস্থ হয়ে এলাম। আমার প্রতিরাদে প্রচন্ড কান্না পেত, সেই কান্না দেখার মতো কেউ নেই। নীলার প্রতি আমার প্রচন্ড ঘৃণা জন্মাছে, আর আমার বাবার প্রতি খুব অভিমান সৃষ্টি হলো। আজ 15 দিন পর একটু সুস্থ হলাম, তাই আমি আমার বন্ধু রাজুর সাথে কলেজে গেলাম টিসি নিয়ে আসতে। আমি আস্তে আস্তে গেট দিয়ে ঢুকলাম। সবাই কেমন করে যেন আমার দিকে তাকিয়েছে। একটু সামনে যেতেই দেখি নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার তখন রাগটা চরমে উঠে গেল। আমি রাগটাকে কন্ট্রোল করে পাশ কেটে চলে আসতে যাব, তখনই নীলা আমার পেছন থেকে জোরে ধরলো। এক ঝটকায় নীলাকে সরিয়ে দিলাম। নীল, আমার কথাটা শোনো প্লিজ। এখানে আমার কোনো তো চুপ, আর একটাও কথা বলবি না। তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসতাম। সেদিন তোমার বলা কথাগুলো শুনে আমি প্রায় মৃত হয়ে গেছি। তোমার জন্য আমার মা বাবা আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার জন্য আমার বাবা মার সম্মান নষ্ট হয়েছে। কি চাও তুমি বলো? এই ছোট লোকের বাচ্চাটার মৃত্যু চাও তুমি? ওকে, মরে যাবো আমি, তার আগে তুমি তোমার এই চেহারাটা আমাকে আর দেখাবে না। আর তোমাকে আগেই আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম, আর এখন আমি পৃথিবীর সব থেকে বেশি ঘৃণা করি তোমাকে। তোমার ওই মিথ্যা আড়ালে চলনাময়ী চেহারাকে আমাকে আর দেখাবেই না। আর আমার ছোট লোক এর বাচ্চার মতো চেহারা তোমাকে আর কোনো দিনও দেখাবো না। তাই আমি টিসি নিতে আসছি। আমি নীলাকে কিছু না বলেই প্রিন্সিপালের রুমে চলে আসলাম। তবে নীলা আমাকে অনেক কিছুই বলতে চেয়েছিল, আমি কিছুই বলতে দেইনি। কি হবে ওর ছলনাময়ীর কথা শুনে? যদি আবার ওর ওপরে মায়া বাড়ে? আমি প্রিন্সিপালের রুমে থেকে চলে আসলাম। নীলা আমাকে কয়েকবার ডাকলো, আমি না শুনেই চলে আসলাম রাজুর বাসায়। দুপুরে খেয়ে ঘুমিয়ে আসি। হঠাৎ কেউ আমার শার্টের কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আমার নিজের বাবা আমাকে টানতে টানতে বাইরে নিয়ে এসে জোরে জোরে 2টা চড় মারলো। তুই আর কত জ্বালাবি? তুই আবার কালকে নীলাকে ডিস্টার্ব করেছিস, আবার জড়িয়ে ধরেছিস। তোর লজ্জা করে না? এত কিছু হওয়ার পর তুই আবার নীলার সাথে কথা বলেছিস। তুই আর এই শহরে থাকবি না। তুই এখনই এই শহর থেকে চলে যাবি। তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। তুই আজই চলে যাবি। এই বলেই বাবা চলে গেল, আর আমি জায়গায় দাঁড়িয়ে রইলাম একভাবেই, কান্না করতে থাকলাম। আর নীলার উপর আরো বেশি ঘৃণা হতে লাগলো। নীলা এটা না করলেও পারতো,
আমি রাজুর কাছ থেকে বিদায় নিয়ে রেল লাইন দিয়ে হাঁটছি বর্তমান। আর আপনারা তারপরে কি হয়েছে সবই তো জানেন। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, দু চোখ দিয়ে। আর রোমানা আর তার বাবা মা তিনজনেই কান্না করছে। রোমানার বাবা বলল, তোমার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে। আর কোনোদিন নিজেকে এতিম বলবে না। এখন থেকে আমরা তোমার বাবা। এই বলে তারা চলে গেল। আর রোমানার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে অযোধ্যারায় কান্না করতে লাগলো। এই পাগলি, কান্না করছো কেন? তোমার জীবনে এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে একদিনও বললে না। আমি কি তোমার এতই পর? এবার আমি রোমানাকে বাহু ধরে শক্ত করে ধরে বললাম, তুমি শুনে কষ্ট পাবে বলে আমি বলিনি। এখন চলো, ঘুমাতে হবে। ছাড়ো আমাকে, চলো রুমে যাই। না, ছাড়বো না। আমি তোমাকে সারা জীবন ধরে রাখবো। কাল থেকে ব্যবসা দেখা বন্ধ। তোমাকে আমি সব সময় জড়িয়ে ধরে রাখবো। আমি পাগলিটার কথা শুনে হাসছি, কত ভালোবাসে আমাকে। তারপর রোমানাকে কোলে তুলে নিয়ে রুমে আসলাম আর শুয়ে পড়লাম। তবে রোমানা আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। যদি কোনোদিন নীলা এসে আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে আসে, তুমি তাহলে চলে যাবে? তুমি ভাবলে কিভাবে যার জন্য আমার জীবনের সবকিছু হারিয়েছি তাকে ঘৃণা ছাড়া ভালোবাসা যায়? আর নীলার জন্য আমি আমার পাগলিটাকে খুঁজে পেয়েছি। তারপর রোমানা আমার বুকে ঘুমিয়ে পড়লো আর আমি রোমানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন মনে পড়লো নীলা এখানে কি করতে এসেছিল আর আমার নতুন জায়গা সব জেনে গেল। একমাত্র সেই জানে তার মনে কি আছে। আবার যদি আমার রোমানাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, তখন রাজুর কথা খুব মনে পড়লো। আজ 1 বছর পর রাজুর ফোনে কল দিচ্ছি। রাজু ফোন রিসিভ করলো আর আমি অযোধ্যারায় কান্না করে দিলাম। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আমি চুপ করে আছি। কি হলো, কথা বলছেন না কেন? দোস্ত, আমি নীল বলছি। কেমন আছিস তুই? নীল? তুই কোথায় ছিলি দোস্ত এতদিন? তোকে আমরা কত খুঁজেছি। তুই কোথায় এখন? ঠিক আছিস তো? হ্যাঁ দোস্ত, ভালো আছি। আর আমি চাঁদপুরের শহরে আসছি আর অনেক ভালোই আছি। আর আমাকে খুঁজেছি মানে কি বলছিস তুই? তুই চলে যাওয়ার পর তোর মা বাবা সবাই, নীলের সবাই অনেক খোঁজাখুঁজি করে তোকে, কিন্তু কোথাও পায়নি। তুই চলে যাওয়ার পর তোর মা বাবা তোকে না পেয়ে খুব কান্না করতো আর সব সময় নীল নীল বলতো। তুই কখন আসবি শুধু তাই চিন্তা করতো। আর কবে আসবি এখানে? আমি তোর বাবা মার সাথে বলি। না দোস্ত, তুই কিছু বলবি না। আমি কোথায় আছি আর তোর উপর সেই বিশ্বাস আছে। তুই কারোর সাথেই বলবি না। আর আমি মনে হয় আর কোনোদিন ওখানে ফিরেও যাব না। কেন আসবি না তোর শহরে? আর তোর মা বাবা তো তাদের ভুল স্বীকার করেছে। আর নীলা তোকে অনেক ভালো। তুই চুপ কর। ওই নীলার নাম আমার সামনে বলবি না। তুই ভালোভাবেই জানিস আমি নীলাকে কতটুকু ঘৃণা করি। আর কোনোদিন নীলাকে মাফ করতে পারবো না। আর মা বাবা তা তো জানতো তাদের ছেলে এরকম না। তারপরও আমাকে ভুল বুঝে বাড়ি ছাড়া করলো, তারপর শহর ছাড়া করলো। আমি আর কোনো দিনও ফিরে যাব না ওখানে। আর আমি এখানে বিয়ে করছি। আর আমার বউ আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে আর আমিও অনেক ভালোবাসি। আর আমি রোমানাকে ছেড়ে কোথাও যাব না। যখন সবাই আমাকে ভুল বুঝে রাস্তার কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তখন এই মেয়েটাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি কখনো রোমানাকে ছেড়ে যাব না। তুই বিয়ে করেছিস? আমাকে একবার জানালি না। ভাবি তোকে অনেক ভালোবাসে, তাই না? খুব ভালোবাসে পাগলি বউ আমার। ও সবসময় আমরা পাশে থাকে আর পাগলের মতো জড়ে ধরে থাকে। আর রোমানার দুষ্টামিগুলো আমি খুব ভালোবাসি। আমি রোমানাকে ছেড়ে কোথাও যাবে না। অনেক ভালোবাসি আমি রোমানাকে। তোর অতীত রোমানা বা তার বাবা মা কেউ জানে? সবাই জানে, তবে প্রথমে কাউকে জানাইনি, পরে সব জানাইছি। আর তোর কোনো চিন্তা করা লাগবে না, খুব ভালো আছি আমি। আচ্ছা তাহলে এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা, ভালো থাকিস, বাই। এই বলে ফোন কেটে দিয়ে আমি যেই পেছনে করে বেছানে আসতে যাব, আর তখনই দেখি রোমানা দাঁড়িয়ে আছে আমার পেছনে। আর রোমানার 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? ঘুমাওনি তুমি? আর কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না আমার একদম সহ্য হয় না। এবার রোমানা দৌড়িয়ে এসে আমাকে শক্ত করে জড়ে ধরলো আর জোরে জোরে কান্না করছে। আমি শক্ত করে জড়ে ধরলাম আমার পাগলিটাকে। তখন রোমানা আমার বুকে মুখ লুকিয়ে বলল, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না তো? তুমি চলে গেলে আমি সত্যি সত্যি মরে যাব। এই পাগলি, আমি কি কোনোদিন বলেছি তোমায় ছেড়ে চলে যাব? আর তোমায় ছাড়া মনে হয় আমি খুব ভালোভাবে বাঁচতে পারবো। তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না। তুমি আমাকে এভাবে সারা জীবন ভালোবাসবে তো? আমার পাগলি বউটা, তোমার আমি এমন ভাবে সারা জীবন ভালোবেসেই যাব। এমনকি 50 বছর পর এমন ভাবেই আমার বউটাকে ভালোবাসবো, বুঝলেন ম্যাম? হুম, বুঝলাম। চলো ঘুমাতে যাব, আবার কাল সকালে আমার অফিস আছে। না, যাব না।
আমি হেঁটে যেতে পারবো না। এবার রোমানাকে কোলে তুলে নিলাম আর রোমানা আমার গলা শক্ত করে জড়িয়ে ধরলো আর আমার গালে একটা চুমু দিল। তারপর রোমানা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমিও রোমানার দিকে একইভাবে তাকিয়ে আছি। তারপর বিছানায় চলে আসলাম। তখনও রোমানা আমার গলা ছাড়েনি। এবার আমি শুয়ে পড়লাম আর তখন রোমানা আমার বুকের উপর শুয়ে পড়লো আর শক্ত করে জড়িয়ে ধরলো। এই শোনো, তোমার কাছে একটা জিনিস চাই, তুমি দিবে আমায়? বলো, আমার সব জিনিসই তো তোমার, এতে আবার চাওয়ার কি আছে? আমার না একটা তোমার মতো রাজকুমার চাই, দিবে আমায়? বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। দিতে পারি, কিন্তু তোমার মতো একটা সুন্দর রাজকুমারী দিতে হবে। না, আমি তোমার মতো রাজকুমার চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাজকুমার আনতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে আর তোমাকেও পরিশ্রম করতে হবে। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না, আবার আমাকে বুকে মুখ লুকালো। আমি বুঝি না এতটা লজ্জা কই থেকে আসে। তারপর লাইট অফ করে দিয়ে এক অজানা সুখে দুই নরনারী ব্যস্ত হয়ে গেলাম। সকালে ঘুমিয়ে আসি, হঠাৎ করে পানির ছিটকায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রোমানা এই মাত্র গোসল করে বের হলো, একটা হলুদ শাড়ি পরছে আর চুলের পানি মুছছে। বাহ, কি সুন্দর লাগছে। আমি একভাবে তাকিয়ে আছি। রোমানা আমার কাছে এসে বলল, কি দেখো এভাবে? তোমাকে দেখি, আমার পাগলি বউটা এত সুন্দর, মনে হয় সারাদিন দেখেই যাই। অমনি রোমানা লজ্জা পেয়ে চলে যেতে লাগলো আর আমি অমনি রোমানার হাত ধরে আমার বুকের উপর ফেলে বললাম, এই কি করছো? সারো, সারা রাত দুষ্টুমি করেছো, এখন হবে না। এখন গোসল করে নিচে আসো, আমি নাস্তা দিচ্ছি। তারপর আমি নিচে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে রোমানা সবসময় ফোন দেবে আর বলে কোন মেয়ের সাথে কথা বলবে না আর ঠিক মতো খেয়ে নেবে। আমি পরে আবার ফোন দেবো। এই পাগলিটাকে নিয়ে আর পারি না। অফিস শেষে বাড়ি আসার সময় রোমানার জন্য কিছু ফুল, চকলেট আর আইসক্রিম নিলাম। খুব পছন্দ করে রোমানা এগুলো। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। রোমানা দরজা খুলে দিল আর আমার হাতে ফুল, চকলেট, আইসক্রিম দেখে বাচ্চাদের মতো লাফাতে লাফাতে প্যাকেটে আমার হাত থেকে নিয়ে নিল। আমার গালে একটা ছোট্ট চুমু খেলো। তারপর দুজনের রুমে চলে আসলাম। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রোমান চকলেট খাচ্ছে। অনেক সুন্দর লাগছে রোমানাকে। আমি রোমানার পাশে বসলাম। রোমানা, তুমি জানো না স্বামীকে রেখে একা একা খাওয়া ঠিক না? তুমি জানো না আমি দুইটা জিনিস কোনোদিন ভাগ দেব না? এক হলো চকলেট আর আইসক্রিম, আর দুই হলো আমার প্রাণের স্বামী। আচ্ছা ভাগ দিও না, এখন আমাকে দাও, আমি খাবো। না, দেব না, সব একাই খাবো আমি। ওকে, তুমি সব খাও, আমি খাবো না। তাই বলে মিথ্যা রাগ দেখিয়ে বেলকুনিতে চলে আসলাম আর বাইরের দিকে তাকিয়ে থাকলাম। আমি জানি রোমানা এখনই কান্না করে আমাকে জড়িয়ে ধরবে, আর তখনই রোমানা আমার পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি একটু রাগ দেখিয়ে রোমানাকে সরিয়ে দিলাম। রোমানা এবার কান্না করে দিল আর রোমানা আমার সামনে এসে জড়িয়ে ধরলো আর কান্না করছে। এবার আমি রোমানাকে বললাম, এই পাগলি, কান্না করছো কেন তুমি? তুমি জানো না, তুমি যদি আমার উপরে রাগ করে থাকো তাহলে আমি সহ্য করতে পারি না। আর আমার পাগলিটার চোখের পানিতে সহ্য করতে পারি না। তারপর রোমানা পেছন থেকে একটা আইসক্রিম বের করে আমার সামনে ধরলো। আমি খাবো না, তোমাকে জোর করে খাইয়ে দিলাম। তারপর আমি রোমানাকে খাইয়ে দিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম আর রোমানা আমার বুকে শুয়ে পড়লো। কিছুদিন পরে আমি অফিসে বসে কাজ করছি। তখন রোমানা আমাকে ফোন দিয়ে বলল আমি যেন তাড়াতাড়ি বাসায় চলে আসি, যত তাড়াতাড়ি পারি বাসায় আসি। আমার কিছু বলার আগেই ফোন কেটে দিল। আমি তো ভয় পেয়ে গেছি, আমার রোমানার কিছু হলো না তো আবার। আমি অফিস থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে কলিং বেল বাজালাম আর সাথে সাথে দরজা খুলে গেল। রোমানা দরজা খুলে দিল। আমি তখন রোমানাকে বললাম, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, দেখো কারা এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। আমি আস্তে আস্তে ড্রয়িং রুমে আসলাম। এসে বিরাট বড় একটা শট খেলাম। মনে হলো পৃথিবীর সব থেমে গেছে। খুব অবাক হলাম আমি অফিস থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে কলিং বেল বাজালাম আর সাথে সাথেই দরজা খুলে গেল। রোমানা দরজা খুলে দিল। আমি তখন রোমানাকে বললাম, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, দেখো কারা এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। আমি আস্তে আস্তে ড্রয়িং রুমে আসলাম। এসে বিরাট বড় একটা শট খেলাম। মনে হলো পৃথিবীর সব থেমে পড়ছে। খুব অবাক হলাম আমি। ড্রয়িং রুমে আর কেউ নেই। আমার মা, বাবা, নীলা আর নীলার ভাই আর তার ভাই বসে আছে। আমি আস্তে আস্তে তাদের কাছে গেলাম। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তখন আমার মা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। আমিও কান্না করে দিলাম। তুই কোথায় ছিলি বাবা? আমাদের কথা তোর একবারও মনে পড়েনি? তোর আমাদের উপর এত অভিমান? আমরা তো তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দে বাবা, আর আমাদের সাথে চল তোর নিজের বাড়ি। মা, কি বলছো এসব তুমি? কেন ক্ষমা চাচ্ছ আমার কাছে? তোমরা তো আমাকে না বুঝে ভুল বুঝছো।
আর আমি কোথাও যাব না, আমি এখানেই ভালো আছি, আর আমি বিয়ে করছি। মা, রোমানা এদিকে আসো। মা, এই হচ্ছে তোমার বৌমা, যাকে আমি অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এবার রোমানা মাকে সালাম করলো। বাহ, আমার মেয়েটা যে অনেক সুন্দর। তাই বলে রোমানার কপালে একটা চুমু খেয়ে জড়িয়ে ফেললো। এবার আমি নীলার দিকে তাকালাম। নীলা মাথা নিচু করে বসে আছে আর ফুপিয়ে কান্না করছে। নীল, আমাকে ক্ষমা করে দে বাবা। তখন মাথা ঠিক ছিল না। আমি তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমার ভুলের জন্য তোর বাড়ি এমনকি শহর ছাড়তে হয়েছে। সি বাবা, তুমি কেন ক্ষমা চাইছো? আর তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি কলেজে ওরকম না করতাম তাহলে তোমার সম্মান হানি হতো না, আর আমারও শহর ছাড়তে হতো না। এবার রোমানা বাবাকে সালাম করলো, আর বাবা রোমানার মাথায় হাত বুলিয়ে দিল। এবার নীলা আসলো আমার কাছে। চেহারা আগের মতো আর নেই, অনেক শুকিয়ে গেছে, চোখের নিচেও কালি পড়ে গেছে। নীল, আমাকে মাফ করে দাও। মা, আমি কোনো বিশ্বাসঘাতকদের সাথে কথা বলতে চাই না, প্লিজ ওকে আমার সামনে থেকে চলে যেতে বল। আর আমি এখন ফ্রেশ হব, তাই বলে আমি আমার রুমে চলে আসলাম। আমি বিছানায় বসে আছি, আর তখন নীলা আমার রুমে আসলো। আর তখনই আমার ভীষণ রাগ হলো। আমি মুখে বিরক্তির ছাপ নিয়ে চলে আসতে যাব, আর তখনই নীলা আমার হাত ধরে থামিয়ে দিল। আমি নীলার দিকে ঘুরতেই নীলা আমার পা ধরে ফেললো আর বলতে লাগলো, নীল, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি সেদিন তোমাকে বাঁচাতে গিয়ে সবার সামনে মিথ্যা বলেছি। আমার বাবা আমাকে বলেছিল আমি যদি ওই কথা না বলতাম তাহলে আমার ভাইয়া তোমাকে মেরে ফেলতো। তাই আমি সেদিন মিথ্যা বলছি। আর তুমি চলে যাওয়ার পর আমি তোমায় অনেক খুঁজেছি। তোমার জন্য প্রতি রাতে আমি কান্না করেছি। তোমার কথা ভেবে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। তুমি চলে যাওয়াতে আমি একেবারে কলেজে যাওয়া বাদ দিয়ে দিয়েছি। যেখানে তুমি নেই সেখানে আমি কিভাবে থাকবো বলো? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা। তোমার সাথেও কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার চেহারাটাও দেখতে চাই না, আর তুমি কোনোদিনও আমার সামনে আসবে না। আর আমার আর রোমানার মধ্যে যেন না দেখি। আমি কোনো বিশ্বাসঘাতকদের জন্য রোমানাকে হারাতে চাই না। আমি যতটুকু রোমানাকে ভালোবাসি তার থেকে 1000 গুণ বেশি তোমাকে ঘৃণা করি। আমি এই বলে চলে আসতে যাব, তখন থেকে রোমানা দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছে আর ফুপিয়ে কান্না করছে। আমি রোমানার কাছে যাওয়া মাত্র রোমানা বলল, আমি একটা কথা বলবো, রাখবে আমার কথা? বলো কি কথা? আমি কি কোনোদিন তোমার কথা অমান্য করছি? নীলা আপু তোমাকে খুব ভালোবাসে, তুমি নীলা আপুকে বিয়ে করে নাও। আমি কিছু মনে করব না, আর আমি দূরে কোথাও হারিয়ে যাব। আমি রোমানাকে জোরে একটা চড় মারলাম। তুমি ভাবলে কি করে আমি তোমাকে রেখে আমি এই বিশ্বাসঘাতককে বিয়ে করব? আর তুমি কিভাবে এই কথাটা বললে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর আমায় ছাড়া তুমি থাকতে পারবে? আমার বুকে মাথা না দিয়ে ঘুমালে তোমার ঘুম আসবে? আর তোমায় ছাড়া আমি কোনোদিন ভালো থাকবো না। তোমায় আমি পাগলের মতো ভালোবাসি। তারপর রোমানাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারবো না। আমাকে ছেড়ে চলে যেও না, তুমি চলে গেলে আমার আর বেঁচে থেকে কি হবে বলো? না পাগলি বউ আমার, তোমায় ছেড়ে কোনোদিন যাব না। নীল সব দেখছিল, আমার আর রোমানার ভালোবাসা। তারপর নীলা কান্না করতে করতে বাইরে চলে গেল। তারপর আমি আর রোমানার ড্রয়িং রুমে আসলাম। আমি আসার সাথে সাথেই নীলার ভাই আমার দিকে এগিয়ে আসলো। নীল, উপরে কি হলো জানি না, কিন্তু নীল কান্না করতে করতে চলে গেল। আগে যা হয়েছে সব ভুলে যাও, আর আমাদের সবাইকে ক্ষমা করে দাও। সেদিন তোমার একটা বন্ধু আছে, তার কথা শুনে আমরা তোমাকে ভুল বুঝেছি। প্লিজ তুমি নীলকে মাফ করে দাও, আর আমাদের সাথে চলো। আমি কোনোদিন আপনাকে বা আপনাদের কাউকে ক্ষমা করব না। আপনাদের জন্য আমার বাবার সম্মানহানি হয়েছে, আপনাদের জন্য আমি নিজের বাড়ি এমনকি নিজের শহর ছাড়তে হয়েছি। তুমি চলে যাওয়ার পর নীলা সবসময় কান্না করতো। কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছি, এমনকি ঠিকমতো খাই না, সবসময় নিজেকে একটা রুমে বন্দি রাখে। প্লিজ, আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর এই যে আমার বউ রোমানাকে দেখি বললাম, সে আমাকে অনেক ভালোবাসে, আপনার বোনের মতো বিশ্বাসঘাতক না। আমি যখন এই শহরে নতুন এসেছি তখন না ছিল থাকার জায়গা আর না ছিল খাওয়ার মতো টাকা। তখন এই রোমানাই আমাকে আশ্রয় দিয়ে পড়াশোনা করিয়ে আমাকে চাকরি করিয়ে আর আমি রোমানাকে বিয়ে করি। তাই আপনারা আর কোনোদিন এ বাড়িতে আসবেন না, চলে যান এক্ষুনি। তারপর তারা সবাই চলে গেল। এবার আমি আমার মা বাবার কাছে গেলাম। মা, বাবা, তোমরা আজ এখানে থাকো। কতদিন তোমাদের সাথে দেখা হয়নি, কতদিন পর একসাথে খাবার খাইনি। বাবা মা আর জোর করলো না, সবাই একসাথে অনেক গল্প করলাম। মা তো রোমানাকে পেয়ে মনে হচ্ছে নিজের হারানো মেয়েকে ফিরিয়ে পেয়েছে। তারপর সবাই
একসাথে রাতের খাবার খেয়ে মা বাবার বিছানা পেতে দিল অন্য রুমে। তারপর যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো রোমানা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না, চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কেমন খটকা লাগলো। এই রোমানা, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এবার রোমানার দিকে তাকিয়ে দেখি রোমানা কান্না করছে। এই পাগলি, কান্না করছো কেন তুমি? কি হয়েছে তোমার? খুব ভয় হচ্ছে আমার। কেন ভয় পাচ্ছ? আমি তো আছি তোমার সাথে। ওরা যদি তোমাকে নিয়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তখন কি হবে? আমার খুব ভয় হচ্ছে। তোমাকে যদি তারা নিয়ে যায় তাহলে আমি সত্যি বলছি, আমি সেই দিনই মরে যাব। চুপ পাগলি, আমার এই কথা বলে না। আমি কোথাও যাব না, আর আমি তোমায় ছাড়া আমিও বেঁচে থাকতে পারবো না। তারপর রোমানের কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম, আর রোমান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। হঠাৎ কারো কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দেখি রোমানা আমার পাশে বসে কান্না করছে। কি হয়েছে? তুমি আবার কান্না করছো কেন? তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, আমাকে আর ভালো লাগে না, তাই না? কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সব জানি। তুমি যদি আমাকে আগের মতো ভালোবাসতে তাহলে সকালে উঠে দেখি আমি বালিশে শুয়ে আছি। কেন? এর আগে তো সব সময় আমাকে তোমার বুকে রাখতে, আর আজকে আমাকে তোমার বুকে না রেখে আমাকে বালিশে ঘুমাতে দিলে। আমি এখন পুরনো হয়ে গেছি তো, তাই ভালো লাগছে না, তাই না? ওলে আমার বাবুতে বুঝে লাগ করছে। আমি খেয়াল করিনি তো, আমি ঘুমিয়েছিলাম তাই টের পাইনি। আসো বাবু, আমার বুকে আসো, তোমাকে আর কোনো দিন বালিশে ঘুমাতে দেবো না। এই বলে আমি আমার পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম, আর রোমানা আমার বুকে গুড়িসুটে মেরে শুয়ে থাকলো। তারপর সকালে উঠে দেখি মা নাস্তা বানাচ্ছে। রোমানা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি নাস্তা তৈরি করছো কেন? আমি আছি তো। দেখনি, মা কোনো দিন থাকতে তার মেয়েকে কাজ করতে দেয় বলো? তারপর রোমানা আর মা একসাথে নাস্তা তৈরি করলো। আমি নাস্তা শেষে অফিসে চলে গেলাম। অফিসে লাঞ্চ টাইমে বসে আছি, তখন হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম, কিন্তু সে সালামের উত্তর না দিয়েই বলল, বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি আস, খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি আয়। এই বলেই ফোন রেখে দিল। আমি বুঝতে পারলাম মা ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসলাম। এসে যা দেখলাম তা আমি কখনো প্রস্তুত ছিলাম না। আমি রোমানা বলে জোরে একটা চিৎকার দিলাম। আমি বাসায় গিয়ে দেখি রোমানা অচেতন হয়ে বিছানায় শুয়ে আছে, আর মা রোমানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি রোমানার পাশে গিয়ে রোমানার মাথাটা আমার কোলে তুলে নিলাম। মা, কি হয়েছে রোমানা? ও অচেতন হলো কিভাবে? জানি না বাবা, রুম থেকে কিছু পড়ার শব্দ শুনে রুমে এসে দেখি রোমনা এভাবে পড়ে আছে, তারপর তোকে ফোন দিলাম। আমি তাড়াতাড়ি ডাক্তার সাহেবকে ফোন করে আসতে বললাম। মা বাবা নতুন জায়গায় হয়তো কাউকে চেনে না, তাই ডাক্তারকে ফোন দিতে পারেনি। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার রোমানাকে পরীক্ষা করছে, আর আমি রোমানার পাশে হাত ধরে বসে আছি। ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে দিল, আর বাইরে এসে বলল, নীল সাহেব, মিষ্টি খাওয়ান, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের কথা শুনে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা লিখে বোঝাতে পারবো না। মনে হয় আমার জীবনের সবচেয়ে খুশির খবর এটা। তারপর ডাক্তারকে বিদায় দিয়ে আমি রোমানার পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রোমানার জ্ঞান ফিরল। তখনই মা বাবা রুম থেকে চলে এলো। আমার কি হয়েছে? আমার তখন মাথাটা প্রচণ্ডভাবে ব্যথা হয়ে উঠল। তারপর আর কিছু মনে নাই। কি হয়েছে বলো, কি হয়েছে বলো আমায়। আর তোমার চেহারা এরকম গম্ভীর হয়ে আছে কেন? সত্যি বলবে আমায়। ডাক্তার বলল, তুমি আর কোনোদিন মা হতে পারবে না। মিথ্যা বললাম রোমানাকে সারপ্রাইজ দেবো বলে। রোমানা এবার কান্না করে দিল আর আমাকে জড়িয়ে ধরলো। না, তুমি মিথ্যে বলছো, আমি বিশ্বাস করি না। বলো, তুমি মিথ্যে বলছো। এবার রোমানা আমাকে শাড়ি দিয়ে বলল, আমি তোমাকে কোনোদিনও বাবা ডাক শোনাতে পারবো না, তাই না? আর তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দরকার হয় তুমি আরেকটা বিয়ে করো, তবুও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি রোমানাকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, কি সব বলছো তুমি? আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর আমি কাউকে বিয়ে করবো না। আমার থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কারণ আমি বাবা হতে চলেছি। রোমানা এবার আমার মুখ থেকে মাথাটা উঠিয়ে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছে। রোমানা এবার জোরে কান্না করে দিল, আর আমাকে এবার শক্ত করে জড়ে ধরে বাচ্চাদের মতো কান্না করে দিল। তুমি কেন আমাকে মিথ্যে বলছো? তুমি জানো কতটা কষ্ট পেয়েছিলাম আমি। আমি মা হতে পারবো না বলে কষ্ট পাইনি।
আমি কষ্ট পেয়েছি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই খুব কষ্ট হয়েছিল। তুমি জানো না আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমাকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে পারি না। তুমি বলো আমাকে আর কষ্ট দেবে না? এবার আমিও রোমানাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর আমিও কান্না করে দিয়েছি। হয়তো রোমানার কান্না আমি সহ্য করতে পারি না, তাই। তুমি ভাবলে কিভাবে যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো? তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি আমি। আর যদি আমাদের কোনো সন্তানও না হয়, তাহলেও আমরা দুজন সারা জীবন একসাথেই থাকবো, আমাদের মাঝে কাউকে আসতে দেবো না। এই বলে আমি রোমানার কপালে একটা চুমু খেলাম, আর পরম ভালোবাসায় আমার বাহু ডুরে জড়িয়ে নিলাম। এই সারো, আমি এই মাত্র অফিস থেকে আসলাম, এবার একটু ফ্রেশ হয়ে আসি। না, ছাড়বো না। তোমার বুকে আমি এভাবে সারা জীবন থাকতে চাই। গায়ে সব ধুলাবালি ময়লা লেগে আছে, আমি যাবো আর আসবো, শার্টটা চেঞ্জ করে চলে আসবো। না, তুমি চুপচাপ বসে থাকো, কোথাও যেতে দেব না তোমাকে। তুমি সব সময় অফিসে থাকো, সারাদিন কাছে পাই না, আজ পেয়েছি, আজ তোমাকে ছাড়বো না। কি মেয়ে রে বাবা! তবে খুব ভালো লাগে রোমানার ভালোবাসাগুলো। সে যখন আহ্লাদি সুরে ছোট ছোট করে কথা বলে, মানে সারা জীবন তার কথাটা শুনেই যাই। এই আমাদের বাবু হবে, তখন আমাদের বাবুটা কোথায় থাকবে? আমাদের মাঝখানে না তোমার ওপাশে? তুমি বলো কোথায় থাকবে? তুমি আমার বাম পাশে বুকে শুয়ে থাকবে, আর আমাদের বাবুটা আমার ডান পাশে বুকে শুয়ে থাকবে, ঠিক আছে? না, ঠিক নেই। আমি তোমাকে কারোর সাথে ভাগ দেব না, এই পুরো বুকটা আমার। আমি কাউকে তোমার বুকে ঘুমাতে দেব না, এমনকি আমাদের সন্তানদেরকেও না। কি মেয়ে রে বাবা, নিজের সন্তানকেও হিংসা করে। কি বলছো? সে তো আমার সন্তান, আমি তাকে বুকে জড়িয়ে ঘুমাবো না? না বলছি তো, আমি তোমাকে কাউকে ভাগ দেব না, আর আমাদের সন্তানকে দোলনায় রেখে দেব, আর না হয় তোমার মা বাবার কাছে রেখে দেব। কি? আমাদের সন্তান মা বাবার কাছে ঘুমাবে কেন? যদি তুমি আমাকে রেখে আমাদের সন্তানদেরকে আদর করো, তাই। তুমি শুধু আমাকে আদর করবে, কথা মনে থাকবে তো? থাকবে। পাগলি একটা, তোমাকে রেখে আমি কাউকে আদর করব না। তারপর আমি রোমানাকে সরিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খাচ্ছি, তখন মা বলল, বাবা নীল, তুই একবার আমাদের সাথে চল, তোর নিজের বাড়িতে তুই যাবি। আর রমনার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই বলছি কি আমাদের সাথে চল, আমি বৌমাকে দেখে রাখবো। তাহলে আম্মু, আমি অফিস থেকে ট্রান্সফার নিয়ে কাল সবাই মিলে চলে যাব। রাতের খাবার খেয়ে আমি আর রোমানা রুমে চলে আসলাম। আমি শুয়ে পড়লাম, আর রোমানা কিছু কিছু কাজ করে শুতে চলে এলো। তারপর রোমানা আমার বুকে মাথা দিয়ে শুয়ে বলল, আমি প্রায়ই শুনি অনেক মেয়ে মা হতে গিয়ে মারা যায়। আমি যদি তাদের মধ্যে পড়ি, তখন তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? চুপ, এরকম কথা আর বলবে না, আর তোমার কিচ্ছু হবে না। তোমার পাশে আমি সব সময় থাকবো, তুমি কোনো চিন্তা করো না। শুধু আমাকে ভালোবেসে যাও, আর আমাদের বাবুটার দিকে খেয়াল রাখো। তারপর রোমানাকে জড়ি ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রোমানা সুন্দর করে বাচ্চাদের মতো গুটি সুটি মেরে আমাকে জড়ি ধরে শুয়ে আছে। মনে হচ্ছে রোমানা তার সবচেয়ে নিরাপদ জায়গা পেয়ে গেছে। আমিও আর রোমানাকে ডাক দিলাম না, রোমানার ঘুম ভেঙে যাবে ভেবে। কিছুক্ষণ পর রোমানার ঘুম ভেঙে গেল, আর আমার দিকে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। তখন রোমানা আমার ঠোঁটে একটা ছোট্ট করে চুমু খেলো, আর দুই গালে দুইটা চুমু দিয়ে উঠে পড়লো। আমি ফ্রেশ হওয়া বসে চলে গেলাম ঝিনাইদহে আমার অফিস। ট্রান্সফার করে চলে আসলাম, আজ রাতেই চলে যাব এখান থেকে। সবাই যে যার মতো ব্যাগ গুছিয়ে নিয়ে রোমানার মা বাবার সাথে দেখা করে চলে আসলাম। আজ দীর্ঘ 4 বছর পর নিজের শহরে যাচ্ছি। সবাই মিলে বাসে উঠলাম, মা বাবা এক সিটে, আর আমি আর রোমানা এক সিটে। রোমানাকে জানলার পাশে বসলাম। রোমানা আমার হাত জড়ে ধরে বসে আছে, মনে হচ্ছে ভয় পাচ্ছে। নতুন জায়গা, নতুন লোক, কি হবে সেটা ভেবেই মনে কিছুটা নার্ভাস ফিল করছে। রোমানা, তুমি নতুন জায়গা, নতুন লোকের মাঝে যাচ্ছ, তুমি নার্ভাস ফিল করছো? না, মোটেই না। তুমি সাথে থাকলে আমি সব জায়গায় যেতে রাজি, শুধু তুমি আমার হাতটা শক্ত করে ধরে রেখো। দেখতে দেখতে আমরা ভোরের দিকে বাসায় পৌঁছলাম। তারপর আমি একটু ঘুমিয়ে নিলাম। হঠাৎ করে নিচের চেঁচামেচির শব্দ শুনে নিচে এসে দেখি কিছু প্রতিবেশী রোমানাকে ঘিরে রেখেছে। সবাই তার চেহারার তারিফ করছে, বলছে, আহ, কি সুন্দর মেয়ে, একদম রাজকন্যা। আমি মিট মিট করে হাসছি। এরপর আমি নিচে চলে আসলাম। সবাই আমাকে দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করছে, আমি সবার প্রশ্নের উত্তর দিলাম। কিছুক্ষণ পর মা নাস্তা করতে ডাকলো, আমরা নাস্তা করেই রুমে চলে আসলাম। রোমানা, চলো গুছিয়ে নাও, আজ আমাদের শহরটা ঘুরে বেড়াবো। অনেকদিন পর আসছি তো, তাই। আর তোমারও শহর চেনা হয়ে যাবে। আমরা দুজন বের হয়ে গেলাম। আমি কালো একটা পাঞ্জাবি পরছি, আর রোমানা কালো একটা শাড়ি পরছে। যখনই আমরা বের হতে যাব, তখনই মা ডাকলো। হাতে দেখি একটা থালা। মা কাছে এসে বলল,
আমার ছেলে আর মেয়ের দিকে যেন কারো নজর না পড়ে। আসলেই যেই দেখবে তারই নজর পড়বে, কারণ আমরা ম্যাচিং করে ড্রেস পরছি, খুব সুন্দর লাগছে রোমানাকে। তারপর আমরা সেই কলেজে আসলাম যেখানে আমি পড়তাম, আর নীলার সাথে পরিচয় হয়েছিল। সেই বড় আম গাছটা এখনো সেভাবেই আছে। তারপর আসলাম নদীর পাড়ে, এখানে আমি আর নীলা ঘুরতে আসলাম। সব শেষে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, যেই ঢুকতে যাবো আর আমার সামনের চেয়ারে নীলা বসে আছে, যা আমি কোনোদিন আশা করিনি। তাকে আমার দেখলে কেমন ভয় করে যেন। নীলার কারণে আমি আবার যদি রোমানাকে হারিয়ে ফেলি। আমি এখনো নীলাকে ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। নীলার চেহারা আমার কাছে অসহ্য লাগছে। তারপর আমি রোমানাকে যেই বাইরে চলে আসতে যাব, তখনই নীলা আমাকে ডাকলো। আমি না শোনার ভান করে রোমানাকে নিয়ে চলে আসতে যাব, তখনই নীলার সামনে এসে দাঁড়ালো। আপনি এরকম ভাবে আমাদের পথ আটকালেন কেন? কি চান আপনি? প্লিজ নীল, আমার কথাটা শোনো একবার, শুধু একটা কথা বলবো, তারপর আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবো না। বলেন, কি বলবেন? আমি জানি তোমার সাথে আমি কতবার অন্যায় করেছি। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো, আমার জন্য তুমি এত বছর তুমি তোমার আপনজনের অবহেলা পেয়েছো। আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, আমাকে তুমি একদমই সহ্য করতে পারো না। কিন্তু আমি যদি সেদিন একটু সাহস দেখাতাম, তাহলে হয়তো রোমানার জায়গায় আমি থাকতাম। কিন্তু আমার কপালটাই খারাপ, আমি তোমাকে এখনো আগের মতো ভালোবাসি। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবো না। শুধু আমাকে একটাবার ক্ষমা করে দাও, আমি তোমার ভালোবাসা নিয়ে দূরে সরে যাব, আর কোনোদিন তোমার সামনে আসবো না। এই বলে নীলা কান্না করতে করতে চলে গেল। আমি আর রোমানা ওখান থেকে চলে আসতে যাব, তখনই দেখি নীলার বড় ভাই সেখানে দাঁড়িয়ে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে আমাকে একা পেলে চিবিয়ে খেয়ে ফেলতো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। তারপর বাড়ি এসে রোমানাকে রেখে চলে গেলাম আমার জানের জিগার দোস্ত রাজুর কাছে। আমি রাজুর বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দরজা খুললো রাজুর মা। আন্টি, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আমি নীল। এবার রাজুর মা খুব খুশি হয়ে বলল, বাবা, তুই কতদিন পরে এলি, সেই যে চলে গেলি আর ফিরে আসলি না। আন্টি, রাজু কই? রাজু তার রুমে আছে, যাও দেখা করে আসো। আমি রাজুর রুমে গিয়ে দেখি রাজু চোখ বন্ধ করে হেডফোনে গান শুনছে। আমি আস্তে আস্তে রাজুর কাছে গিয়ে রাজুকে একটা চড় মারলাম আস্তে করে। রাজু ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে পড়লো, আর রাজুর সামনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। রাজু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস দোস্ত? তুই চলে যাবার পর থেকে আমি আড্ডা মারা বন্ধ করে দিয়েছি। তুই না থাকলে কিভাবে মজা হবে বল? এবার থেকে আবার আড্ডা হবে, আমি চলে আসছি না। চল আগে বাবির সাথে দেখা করে আসি। চল, কিন্তু ভাবিকে পেয়ে যেন আমাকে ভুলে যাস না শালা। তারপর দুজনে চলে আসলাম আমাদের বাসায়। তারপর রুমে ঢুকে দেখি রোমানা কাপড় গুছিয়ে আলমারিতে রাখছে। আমি পেছন থেকে গিয়ে রোমানাকে জড়িয়ে ধরলাম। রোমানা ভয় পেয়ে বলল, এভাবে কেউ জড়িয়ে ধরে? আমি তো ভয় পেয়ে গেছি। তারপর আমি রাজুর সাথে রোমানার পরিচয় করিয়ে দিলাম। এভাবেই আমাদের সুখের সংসার চলতে থাকলো। তবে এখন আর নীলাকে দেখা যায় না, আর ডিস্টার্বও করে না, কিন্তু আমার মনে হয় কেউ আমার পিছু নিচ্ছে। এভাবেই আমার আর রোমানার সংসার 8 মাস চলে গেল। আজ আমি অফিসে বসে কাজ করছি, তখন আমার বাবা ফোন দিয়ে বলল রোমানাকে হাসপাতালে নেওয়া হয়েছে, রোমানার ডেলিভারির পেইন উঠছে। তাই আমিও সবকিছু ফেলে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। এসে দেখি রোমানাকে ওটিতে নেওয়া হয়েছে। আমি বাইরে অপেক্ষা করছি, খুব টেনশন হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি সাথে সাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, কি হয়েছে আমার রোমানা? আপনি কিছু বলছেন না কেন? নীল সাহেব, আপনার মেয়ে হয়েছে, আর বাচ্চার মা সরি। এই বলে ডাক্তার চলে গেল। আমি সাথে সাথে সেখানে চুপ করে বসে পড়লাম। আমার মাথায় কিছু কাজ করছিল, কি করব আমি, কিভাবে থাকবো রোমানাকে ছাড়া। তারপর আমি দৌড়ে রোমানার কাছে গেলাম, গিয়ে দেখি রোমানার চোখ বুজে শুয়ে আছে। আমি রোমানাকে জোরে ধরে কান্না শুরু করে দিলাম। তুমি কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে কেন চলে গেলে? আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? আমি রোমানাকে জোরে ধরে কান্না করছি। তারপর হঠাৎ করে কেউ আমাকে জোরে ধরলো আর বলছে, তোমাকে ছেড়ে কোথায় যাব পাগল? এবার চোখ করে তাকিয়ে দেখি রোমানা আমাকে জড়িয়ে ধরে আছে, আর রোমানা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তারপর আমি রোমানাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম, আর কোনোদিন রোমানাকে হারিয়ে যেতে দেবো না। তারপর রোমানাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, তুমি আমার সাথে এরকম অভিনয় করলে কেন? তুমি আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও, তাই না? তুমিও একদিন আমার সাথে মজা করেছিলে, মনে আছে? আমিও সেদিন অনেক কান্না করেছিলাম, তাই আজকে আমি প্রতিশোধ নিলাম। এরকম মজার কোনোদিন করবে না, তুমি জানো কত কষ্ট পেয়েছি। তারপর আমার রাজকন্যাকে কোলে নিয়ে বললাম, দেখেছো আমি বলেছিলাম না আমাদের তোমার মতো একটা রাজকন্যা হবে।
তারপর আমার রাজকন্যাকে একটা চুমু দিয়ে রোমানার কপালে একটা চুমু দিলাম। কিছুদিন পর আমি রোমানাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলাম। তারপর রাতে ঘুমাতে গিয়ে রোমানার পাগলামি দেখে আমি না হেসে পারলাম না। রোমানা আমাদের মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছে, তখন আমি বললাম, এই রাইসা, আমাদের মেয়ের নাম, রাইসাকে নিয়ে কোথায় যাচ্ছ? কেন? আম্মু আবার কাছে রেখে আসতে যাচ্ছি। না, তুমি আমার মেয়েকে আমার পাশে রাখো, আমাদের মাঝখানে আমার মেয়ে থাকবে। রোমানা এবার রেগে বলল, কি বললে? তোমাকে প্রথমেই বলেছিলাম না তোমার আমার মাঝে কেউ থাকবে না, এমনকি আমাদের সন্তানও না। তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না, তুমি জানো না? ওকে, তাহলে তুমি মাঝখানে থাকো আর রাইসাকে তোমার ওই পাশে রাখো। তারপর রোমানা আমার পাশে শুয়ে পড়লো আর রাইসা রোমানার পাশে শুয়ে পড়লো। তারপর রোমানাকে জড়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রোমানার কপালে আর আমার ছোট্ট পরিটার কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে আসলাম। আজ অফিসে কিছু কর্মচারী নিয়োগ হবে। আমি আমার ডেস্কে বসে আছি, তখন আমাদের ম্যানেজার একটা মেয়ের সাথে পরিচয় করে দিল আর বলল, আজ থেকে এ তোমার আন্ডারে কাজ করবে। মেয়েটার নাম তনিমা। তনিমা দেখতে বেশ সুন্দরী, তবে আমার রোমানার থেকে বেশি না। আমি তনিমার সাথে পরিচয় হয়ে নিয়ে তনিমার কাজ বুঝিয়ে দিয়ে নিজের ডেস্কে এসে বসলাম। আমার ডেস্ক থেকে তনিমার ডেস্ক দেখা যায়। কিছুক্ষণ পর তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এসবের দিকে মনোযোগ না দিয়ে আমার কাজ করতে থাকলাম। এভাবে আমার আর রোমানার আর ছোট্ট পয়ডার সংসার চলতে থাকলো। আজ আমার মেয়ের বয়স 1 বছর। এই 1 বছরে রোমানা আর আমাদের মেয়ের রাইসের পাগলামি দেখে কিভাবে যে সময় চলে গেল। আর এদিকে অফিসে তনিমা এখন আমার দিকে সব সময় তাকিয়ে থাকে। কারণে অকারণে আমার সাথে আমার ডেস্কে আসে। আমার সাথে যেভাবে কথা বলে অন্য কেউ দেখলে বলবে আমরা দুজন কাপল। আজ অফিস থেকে বাড়ি আসতে যাব, তখন তনিমা আমাকে কফি খাওয়ার জন্য বলল। আমিও মানা করতে পারলাম না। সবসময় অফিস বাড়ি করতে করতে আমারও কেমন ওড়দোড় হয়ে গেছে, তাই আমিও রাজি হয়ে গেলাম। কফি শপ থেকে তনিমাকে বিদায় দিয়ে আমি বাড়ি চলে আসলাম। কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আমার মা দরজা খুলে দিল। আমি বেশ অবাক হলাম, কারণ এই পর্যন্ত প্রতিদিন রোমানাই দরজা খুলে দেয়। মা, তুমি দরজা খুলছো কেন? রোমানা কই? রোমানা উপরে শুয়ে আছে মনে হয়, তাই আমি দরজা খুলে দিলাম। আমি উপরে গিয়ে দেখি রাইসা ঘুমিয়ে আছে। বেশ অবাক হলাম, কারণ আমি আসার আগে কোনোদিন রোমানা রাইসাকে ঘুমাতে দেয় না। আর রোমানাকে কোথাও দেখা যাচ্ছে না। সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। এবার আমি ছাদে উঠে দেখি রোমানা ছাদের এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি রোমানাকে ডাক দিলাম। রোমানা আমার ডাক শুনে তাড়াতাড়ি করে তার চোখ মুছে নিল। কি ব্যাপার, তুমি এত রাতে ছাদে কেন? এই বলে রোমানাকে আমার দিকে ফেলাম। দেখি রোমানার চোখ লাল হয়ে আছে, মনে হয় কান্না করছে। রোমানা, তোমার চোখ লাল কেন? তুমি কি কান্না করছো? না, আমার কিছু হয়নি, চলো নিচে চলো। এই বলে রোমানা আগে আগে নিচে নেমে গেল। আমি বেশ অবাক হলাম, কারণ আমি অফিস থেকে বাড়ি আসলে আগে রোমানা আমাকে জোরে ধরে আমার গালে একটা চুমু দেয়। কিন্তু আজ রোমানার কি হলো যে সব ভুলে গেছে? রাতে সবাই একসাথে খেয়ে যখন ঘুমাতে যাব, তখন দেখি রোমানা ওই পাশে শুয়ে আছে আর রাইসা আমাদের মাঝখানে শুয়ে আছে। আমি রোমানার এমন পরিবর্তন দেখে খুব অবাক হলাম। কি হয়েছে রোমানা তোমার? তুমি এমন ভাবে আজ ও পাশে শুয়ে পড়লে কেন? না, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, তাই এদিকে শুয়ে পড়লাম। এই বলেই রোমানা অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। আমি বেশ অবাক হলাম, কারণ রোমানা এই পর্যন্ত যতবারই মন খারাপ হয় ততবারই আমাকে জোরে ধরে ঘুমাতো। তবে আজ কি হলো রোমানা? এই ভেবে আমার সারা রাত ঘুম আসলো না। সকালে ঘুম থেকে উঠে দেখি রোমানা পাশে নেই। রোমানা এরকম করছে কেন? আমাকে অবহেলা করছে কেন? আমাকে এড়িয়ে চলছে কেন? কি হয়েছে রোমানা? এই বলে আমি ফ্রেশ হতে চলে আসলাম। তারপর নাস্তা করে অফিসে যাব, তখন রোমানা আমার কাছে এসে আমাকে জোরে ধরে চুমু খায়। কিন্তু আজ কেন আসলো না? আমি কিছুই বুঝতে পারছি না। তারপর আমি রোমানাকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তাই আমি কিচেনে গেলাম, গিয়ে দেখি রোমানা রান্না করছে। কি হলো, তুমি শুনতে পারছো না? তোমায় কখন থেকে ডাকছি, শুনতে পারছো না? দেখছো না কাজ করছি, তাও এতবার ডাকার কি হলো? আমার বুকের মধ্যে কেমন একটা ব্যথা হয়ে উঠলো রোমানার এমন ভাবে কথা শুনে। রোমানা আমার সাথে এমন ভাবে কথা বলছে কেন, বুঝতেই পারছি না। তারপর অফিসে চলে আসলাম। আমার কোনো কাজে মন বসছে না। রোমানার মাঝে কেন এমন পরিবর্তন হলো, খুব খারাপ লাগছে আমার। তখন দেখি তনিমা আসলো আমার ডেস্কে। কি ব্যাপার নীল সাহেব, এমন মন খারাপ কেন? মুখটা মলিন করে বসে আছেন। না, কিছু হয়নি, এমনি বসে আছি। কিছু বলবেন? না কিছু না, এমনি মুখ কালো করে বসে আছেন তাই জিজ্ঞেস করলাম। আপনার যেহেতু মন খারাপ, তাই চলেন বিকালে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। আসলে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। ওকে, তাহলে অফিস শেষে নদীর পাড়ে ঘুরতে গেলে হবে না। এই বলে তনিমা চলে গেল আর আমি আমার কাজে মন দিলাম। আমি দুপুরে লাঞ্চের জন্য অপেক্ষা করছি, কিন্তু রোমানা এখনো আমাকে ফোন কেন করলো না? আগে যতক্ষণ না আমি লাঞ্চ করবো ততক্ষণ রোমানা ফোন দিয়েই যাবে। কিন্তু আজ কি হলো রোমানার?
রুমানার এমন পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। আমি আর দুপুরে লাঞ্চ করলাম না। বিকালে অফিস থেকে শেষ করেই ডেস্কে বসে আছি, তখন তনিমা আসলো। আর আমি তনিমার সাথে একটা রিক্সায় করে নদীর পাড়ে এলাম। আমি আর তনিমা পাশাপাশি হাঁটছি, তখন তনিমা পা পিছলিয়ে পড়ে যাচ্ছিল। আমি কোনোভাবে তাকে ধরে ফেলে, আর তনিমাও আমার গলা জড়িয়ে ধরে রাখে। তারপর তনিমাকে সরিয়ে আরো কিছুক্ষণ ঘুরে যে যার মতো বাড়ি চলে আসলাম। আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম, কিন্তু এত দেরি তো কোনোদিন হয় না। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমি আবার কালকের মতো অবাক হলাম। আমি আম্মুর সাথে কথা বলে উপরে চলে আসলাম। এসে দেখি আমাদের মেয়ে রাইসা নিচে ঘুমিয়ে আছে, আর রোমানা বিছানায় এক কোণে বসে বসে মাথা নিচু করে কান্না করছে। আমি তাড়াতাড়ি করে রাইসাকে বিছানায় শুয়ে দিলাম। তারপর রোমানার কাছে গেলাম। রোমানা, তুমি কাঁদছো কেন? আর রাইসার নিচে শুয়ে আছে কেন? রাইসার তো ঠান্ডা লাগবে। আর কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? আর তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? তুমি আজ লাঞ্চের সময় আমাকে ফোন করোনি কেন? আর দরজা মা খুলে দেয় কেন? কি হয়েছে তোমার? বলবে তো আমায়। পরিবর্তন আমার না, তোর হয়েছে। আমাকে এখন ভালো লাগে না বলেই তো হতো। কেন আমার জীবনটা নিয়ে খেলা করছিস? কি দোষ করেছি আমি যে আমার সাথে তুই এমন করছিস? তোকে তো আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাহলে কেন তুই অন্য মেয়ের লুটোপুতি করছিস? তোর কাছে তো আমি কিছুই চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। আর তুই কি না নিজের ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে লুটোপুতি করছিস? তুই এরকম লুচ্চা ছেলে আমি জানলে কোনোদিনও বিয়ে করতাম না। আমি এবার জোরে একটা চড় মারলাম, কারণ রোমানা যা বলছে আমি সব সহ্য করতে পারবো না, কিন্তু লুচ্চা বলছে তাই আবার নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারিনি, তাই একটা চড় মারছি। দেখো রোমানা, একদম আবল তাবল কথা বলবে না। আর তুমি কি বললে? আমি অন্য মেয়ের সাথে লুতুপুতু করছি, তাই না? তুমি ভাবলে কিভাবে আমি অন্য মেয়ের সাথে লুচ্চামি করছি? অন্তত তোমার মুখ থেকে আমি এই কথা আশা করিনি। তোমার কোথাও ভুল হচ্ছে রোমানা। আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে ভাবতে পারি না, আর তুমি বলছো আমাকে আর ভালো লাগে না। তাহলে ছেড়ে দাও। আমি একদম আবল তাবল কথা বলছি না, আমি যা বলছি সব সত্য কথা। এখন উচিত কথা বলছি তো, তাই গায়ে লাগছে, তাই না? যদি আমাকে ভালো না লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নাও, তাহলে তোমাদের মাঝে আর আমি বাধা হয়ে দাঁড়াবো না। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব তোমাদের জীবন থেকে, তখন কেউ বাধা দেবে না। এই বলে রোমানা বিছানায় অন্যদিকে মুখ করে শুয়ে বলল। আর আমি রোমানার কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার মাথায় কোনো কাজ করছে না, চোখ দিয়ে অনবরত পানি বের হয়ে যাচ্ছে। তারপর আমি ছাদে চলে আসলাম। আজ আমার কষ্টটা সবচেয়ে বেশি। মনে হচ্ছে পৃথিবীর সব কষ্ট আমার মধ্যে বিরাজ করছে। খুব কষ্ট হচ্ছে রোমানার কথা শুনে। রোমানা আমাকে সন্দেহ করলো, রোমানা আমাকে লুচ্চা ছেলে বললো। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে রোমানা আমাকে এমন বলবে। তারপর আমি নিচে গিয়ে দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। আজ অনেকদিন পর সিগারেট খাচ্ছি। যদি মনে কষ্টগুলো এভাবেই ধোঁয়ার সাথে বের করতে পারতাম, তাহলে পৃথিবীতে আর কারো কষ্ট হতো না। রোমানাকে আমি অনেক ভালোবাসি। রোমানা আমাকে সন্দেহ করলো, আমার ভাবতেই কষ্ট হচ্ছে যে রোমানা আমার সাথে এমন ব্যবহার করলো। তারপর সব সিগারেট শেষ করে রাত 2টার দিকে রুমে আসলাম। দেখি আমার পরিটা ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে করে রাইসের কপালে একটা চুমু খেলাম, আর রোমানার কপালে চুমু খেয়ে আমি নিজের জায়গায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে, আর রোমানা রাইসে কেউ নেই পাশে। আজ রোমানা আমাকে ডাকলো না অফিস যাওয়ার জন্য। কিছুক্ষণ বিছানায় বসে রোমানার কথা ভাবছিলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রাইসা তার দাদির সাথে খেলা করছে, আর রোমানা রান্নাঘরে রান্না করছে। আমি নিচে আসতেই মা বলল, নীল, আজ অফিস যাসনি বাবা? না মা, আজ শরীরটা ভালো লাগছে না, তাই যাইনি। তারপর পেছনে চলে গেলাম, গিয়ে দেখি রোমানা দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে রোমানাকে জড়িয়ে ধরলাম, কিন্তু রোমানা আমাকে এক ঝটকায় সরিয়ে দিল। তারপর রোমানা আমাকে এক কাপ চা দিয়ে কিচেন থেকে বেরিয়ে পড়লো। রোমানার এমন আচরণে অনেক কষ্ট পেলাম। আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করলাম। আমি চা না খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রোমানা বিছানা গোছাচ্ছে। রোমানা, সরি কালকে তোমার গায়ে হাত ওঠানোর জন্য। আসলে কাল মাথাটা। রোমানা আমাকে কিছু বলতে না দিয়ে মুখে একরাশ বিরক্তি ভাব নিয়ে এসে রুম থেকে হনহন করে চলে গেল। রোমানা সকাল থেকে আমার সাথে একবারও কথা বলেনি, তাই আমিও রাগ করে বাইরে চলে আসলাম। সারাদিন বাইরে কাটিয়ে দিয়ে রাত 11টার সময় বাড়ি ফিরলাম, কিন্তু রোমানা আমাকে একবারও ফোন করলো না। কোথায় আসি, কিছু খেয়েছি কিনা। মনে হচ্ছে সবকিছু ছেড়ে আমি কোথাও চলে যাই যেখানে কোনো প্যারা নেই। রাতে বাড়ি এসে দেখি রোমানা আর আমার ছোট্ট পরিটা শুয়ে আছে। রোমানা আমাকে দেখে অন্যদিকে শুয়ে পড়লো, আর আমি রাইসাকে একটা কোলে করে চুমু খেয়ে রাইসাকে শুয়ে দিলাম। রোমানা, আমার ক্ষুধা লাগছে, আমার খাবার কই? রোমানা কোনো কথা বলছে না, চুপচাপ শুয়ে আছে। তাই আমি আর কিছু না বলেই শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি কি দোষ করেছি যে রোমানা আমাকে এত বড় সাজা দিচ্ছে। রোমানার অবহেলা আমার সহ্য হচ্ছে না। আপনজনের অবহেলাগুলো অনেক কষ্টদায়ক হয়, যা সহ্য করার মতো মন আমাদের দেয়নি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম। অফিসের কাজে কোনো রকম মন বসছে না, তাই আনমনেই বসে রয়েছি। অফিস শেষে রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, তখন তনিমা রিক্সা নিয়ে আসলো। এসে বলল,
নীল স্যার, আমার সাথে এক জায়গায় একটু যেতে পারবেন? খুব দরকারি কাজ। প্লিজ চলেন, আপনি গেলে খুবই ভালো হয়। আমি যাব না। আমাকে জোর করে নিয়ে গেল। হঠাৎ করে রিক্সা থেমে গেল। আমি তাকে দেখি একটা হোটেলের নিচে দাঁড়িয়ে আছি। তারপর তনিমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর বলল, আমার এক কাজিনের সাথে দেখা করতে এসেছি, কিন্তু দেখা হয়নি, তাই আমরা আবার বেরিয়ে আসলাম। তারপর তনিমা আমাকে জোর করে ডিনার করালো। আমি আর কিছু বললাম না। তারপর ডিনার করে বাড়ি এসে কলিং বেল বাজালাম আর দেখলাম বাবা দরজা খুললো। বাবা, কেমন আছো তুমি? আর কখন আসলে তুমি? বাবা কোনো কথা না বলে আমার গালে সজোরে দূরে চড় পড়লো। তুই এরকম আমি কোনোদিন ভাবতেই পারিনি। তোকে ছেলে হিসাবে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। তারপর বাবা চলে গেল। আমি মায়ের কাছে গেলাম, কিন্তু মা কোনো কথা না বলে আমার সামনে চলে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। তারপর আমি রুমে গিয়ে দেখি রোমানা তার সব জামা কাপড় ব্যাগে গোছাচ্ছে, সাথে আমার পরিটারও জামা কাপড়গুলো গোছাচ্ছে। কি হলো রোমানা, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? কোথায় যাবে তুমি? আর কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে শুনতে চাও? তুমি সবকিছু জেনেও কেন নাটক করছো? তুমি আমার সাথে নাটক করেছো। তুমি আমাকে ধোকা দিয়েছো। তোমার মতো একটা ধোকাবাজ ছেলের সাথে আমি আর থাকতে চাই না। আমি আজই চলে যাচ্ছি। তুমি আমাকে একবার বলতে পারতে তোমার আমাকে পছন্দ না। আমি হাসি মুখে চলে যেতাম তোমার জীবন থেকে। শুধু শুধু এত নাটক করার কোনো দরকার ছিল না। তুমি তাকে নিয়ে একসাথে রিকশায় উঠে নদীর পাড়ে ঘুরতে গেছো, তাকে জড়িয়ে ধরেছো, তার সাথে হোটেলে গিয়েছো। ছি 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 নীল, অন্তত তোমার দ্বারা আমি এসব কাজ আশা করিনি। কি বলছো সব? আমি কেন অন্য মেয়ের সাথে হোটেলে যাব, নদীর পাড় যাব, আর কাকে জড়িয়ে ধরেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি তুমি এরকম কথা বলবে। তুমি এখন আমার সাথে নাটক করছো। তাহলে এগুলো কি বলো? এগুলো সব নাটক? এই বলে রোমানা আমার সামনে কিছু ছবি ছুড়ে মারলো। আমি ছবিগুলো দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার চোখ কপালে উঠেছে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রোমানা যে ছবিগুলো আমার সামনে রাখলো সেগুলো সব আমার আর তনিমার পিক ছিল। আমি আর তনিমা একসাথে রিক্সায় বসে আছি। তারপর আমি তনিমাকে জড়িয়ে ধরে আছি। আমি আর তনিমা একটা হোটেলে একটা রুমে উল্লঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি। আমার মাথায় কেমন চক্কর দিয়ে উঠলো। আমি তনিমার সাথে ঘুরে বেরিয়েছি। সেগুলো কেউ ছবি তুলে রোমানের কাছে দিছে, আর রোমানা সেগুলো দেখে ভুল বুঝলো। আর হোটেলের পিকটা এইটা এডিট করা। কারণ আপনারা তো জানেন রোমানা, তুমি এগুলো দেখে তুমি আমাকে সন্দেহ করছো। তনিমা আমার অফিসের কলিগ, তার সাথে একটু ঘুরতে গেছিলাম। আর এই ছবিটা সম্পূর্ণভাবে এডিট করা। কারণ আমি আর তনিমা তার এক কাজিনের সাথে দেখা করতে গেছিলাম, আর কেউ চুপি চুপি ছবি তুলে এডিট করছে। তুমি বিশ্বাস করো রোমানা, তনিমা আমার কলিগ আর ফ্রেন্ড, তার বেশি আর কিছু না। কেউ প্ল্যান করে আমাদের সংসার নষ্ট করতে চেয়েছে। এত কিছু হওয়ার পরেও তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? রিক্সায় চড়া, জড়িয়ে ধরা, তাহলে সব এডিট করা বলো? রোমানা, তুমি বিশ্বাস করো, আমার আর তন্মিয়ার মধ্যে সেরকম কিছুই নাই। তুমি বেজার চেষ্টা করো রোমানা। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার জায়গায় আমি অন্য কাউকে দেব তুমি ভাবলে কিভাবে? আমি অত কিছু শুনতে চাই না। আমি তোমার কাছে আর থাকবো না। তুমি একটা বিশ্বাসঘাতক। তোমাকে বিশ্বাস করে ভুল করেছি আমি। তোমাকে আমি কি দিইনি? তোমাকে নিজের জীবনের চাইতেও আমি বেশি ভালোবাসতাম। আমি তো তোমার কাছে থেকে বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি, আর ঘুমানোর জন্য তোমার বিশ্বস্ত বুকটা চেয়েছিলাম। কেন তুমি এরকম করলে? আমি মনে হয় তোমাকে তোমার মতো ভালোবাসতে পারিনি। ওই মেয়েটা মনে হয় তোমাকে খুব ভালোবাসে, তাই না? তবে চিন্তা করো না, তোমার আর তনিমার মধ্যে আমি বাধা হব না। পারলে আমাকে ক্ষমা করে দাও। তোমাকে নিজের করে রাখতে পারলাম না। এই বলে রোমানা ব্যাগ আর রাইসাকে নিয়ে চলে গেল। আমি রোমানাকে কয়েকবার ডাকলাম, কিন্তু রোমানা শুনলো না। সোজা রুম থেকে চলে গেল। রোমানার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তুমি আমার কথা বিশ্বাস করলে না রোমানা? তোমার দেখাটাই তুমি সত্য মনে করে নিলে? এর পিছনে আসল ঘটনাটা তুমি না জেনেই আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি। তোমার নীল শুধু তোমাকেই ভালোবাসে, আর কাউকে না। হঠাৎ দেখে রোমানা আবার রুমে আসলো। আমি রোমানাকে দেখে মনে একটু শান্তি পেলাম। হয়তো রোমানা তার ভুল বুঝতে পেরেছে। আমি চোখ মুছে রোমানার দিকে তাকালাম। রোমানা দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও রোমানাকে জড়িয়ে ধরলাম। আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে, কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তুমিও পারবে না আমাকে। হঠাৎ রোমানা আমাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল, আর কাছে এসে আমার কপালে একটা চুমু দিয়ে আবার চলে গেল। আমি এক জায়গায় নীরব হয়ে দাঁড়িয়ে আছি। আবার হাঁটার কোনো শক্তি নেই। আমি বিছানার উপর বসে পড়লাম, আর কান্না যেন থামছে না। অনবরত চোখ দিয়ে পানি বের হয়েই যাচ্ছে। তারপর রুমে মা আসলো। তোর জন্য আমার মেয়েটা আজ বাড়ি থেকে চলে গেল। তোকে নিজের ছেলে ভাবতেও লজ্জা হচ্ছে। তুই কেমন করে পারলি এমন একটা কাজ করতে?
রোমানা তোকে কত ভালোবাসে আর তুই বাহিরের একটা মেয়ের সাথে, ছি 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 ছি। মায়ের পা জড়িয়ে ধরে, মা তুমি বিশ্বাস করো ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা আমাকে ভুল বুঝছো, আমি শুধু রোমানাকেই ভালোবাসি। রোমানাকে ছাড়া আমি থাকতে পারবো না মা। আমার জন্য রোমানাকে আমাকে ভুল বুঝলো, আমাকে ক্ষমা করে দাও মা। তোকে বিশ্বাস করতেও আমার ভয় হচ্ছে। তুই যেদিন আমার মেয়েটাকে ফেরত নিয়ে আসবি সেদিন আমি তোকে ক্ষমা করব, তার আগে না। এই বলে মা রুম থেকে চলে গেল, আর আমি বসে বসে অযোধ্যারায় কান্না করছি। মা তুমিও আমাকে ভুল বুঝলে, আমি এই অপূঞ্জনের অবহেলা আর সইতে পারছি না। তারপর না খেয়ে ছাদে চলে আসলাম। আজ জ্যোৎস্না রাত, কত সুন্দরভাবে আলো ছড়িয়ে দিচ্ছে, শুধু আমার মনের ভেতর অন্ধকার হয়ে আছে। আর সেখানে ঘুরে বেড়াচ্ছে কারো ভুল বুঝে ছেড়ে যাওয়ার কষ্ট, আর কারো অবহেলা। সারা রাত চাঁদের দিকে তাকিয়ে রাতটুকু পার করে দিলাম, আর অনবরত চোখ দিয়ে পানি পড়ছে। খুব কষ্ট হচ্ছে আমার, মনে হচ্ছে এই জীবনটা যদি এখনই থেমে যেত তাহলে আমাকে আর কষ্ট পেতে হতো না। এভাবেই রোমানের কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে, এখনো ছাদে বসে আছি। আজ আর অফিসে যাব না। কি হবে অফিসে গিয়ে? যার সুখের জন্য চাকরি করতাম সে যদি আজ না থাকে তাহলে কি হবে অফিসে গিয়ে? সারাদিন রুমে বসে কাটিয়ে দিলাম। কাল সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই বিকালের সময় একটু নিচে গিয়ে দেখি মা বসে আছে। মা কিছু খেতে দাও, খুব খিদা পেয়েছে। রান্না হয়নি, আগে তুই আমার মেয়েটাকে ফেরত নিয়ে আসবি, তারপর তুই এই বাড়ির খাওয়ার পাবি, তার আগে না। আমি আমার রুমে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে মার কথা শুনে, অনেক শূন্য শূন্য লাগছে। রোমানাকে ছাড়া, রোমানাকে ছাড়া আমার জীবন শূন্য। রোমানাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আমি তখনই শার্ট প্যান্ট চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসলাম, উদ্দেশ্য রোমানাদের বাড়ি। আগে কিছু খেয়ে নিতে হবে, তাই একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে আসলাম। বাস স্ট্যান্ডে একটা টিকিট কাটলাম, ঝিনাইদহ টু চাঁদপুর। কিছুক্ষণ পর বাস চলে আসলো, আমি বাসে উঠে পড়লাম। বাস চলতে থাকলো, আর আমি রোমানার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। হঠাৎ বাসের হেল্পারের কথায় ঘুম ভেঙে গেল। চাঁদপুরে চলে এসেছি, আমার সেই পরিচিত শহর যেখানে রোমানার ভালোবাসা পেয়েছিলাম। আমি হাঁটতে হাঁটতে রোমানাদের বাসার সামনে চলে এসেছি। রোমানাদের বাসায় কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর রোমানার মা দরজা খুলে দিল। বাবা নীল, তুমি এখন এই সকালবেলা? তারপর আমি সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। রোমানার মার সাথে কিছু কথা বলে আমি রোমানার রুমে গিয়ে দেখি রোমানা হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে আছে। আমি রোমানাকে ডাক দিলাম, রোমানা মাথা তুললো। আমি রোমানাকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি। রোমানার চোখ লাল হয়ে আছে, আর চোখ দুটো ফুলে আছে, আর আমার ছোট্ট রাজকন্যা বিছানায় ঘুমিয়ে আছে। তুমি এখানে কি করতে এসেছো? তোমার মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন এসেছো তুমি এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি রোমানা, তুমি প্লিজ চলো আমার সাথে। তোমাকে স্যার আমার জীবনটা একদম শূন্য শূন্য লাগছে। কাল সারা রাত ঘুমাইনি, তুমি পাশে ছিলে না, তাই কাল সারাদিন কোনো খাবার খাইনি। শুধু তুমি পাশে নেই, প্লিজ চলো আমার সাথে। তোমাকে ছাড়া জীবনটা কেমন অসম্পূর্ণ লাগছে। আজ সারাদিন তোমার কথা ভেবেছি, তুমি কখন ফিরে আসবে আমার কাছে। প্লিজ তুমি চলো আমার সাথে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার কোনো কথা বিশ্বাস করি না। কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তোমার আর ওই মেয়েটার মধ্যে কেউ বাধা নেই। আর তুমি কেন আসছো এখানে? তুমি এক্ষুনি চলে যাবে এ বাড়ি থেকে। আমি রোমানার হাত ধরে বললাম, প্লিজ রোমানা তুমি একবার চলো আমার সাথে। আমাকে তুমি একবার বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে কতবার বলবো তোর মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই স্বামী নামের কলঙ্ক, তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই। তুই আর কোনো দিন আমার সামনে আসবি না। আর যদি কোনো দিন তুই ওই তোর নোংরা মুখ নিয়ে আমার সামনে এসেছিস তাহলে আমার আর আমার মেয়ের মরা মুখ দেখবি। আমার বিশ্বাস হচ্ছে না রোমানা আমাকে চর মারলো। আমার চোখ দিয়ে অযোধ্যারায় পানি বের হচ্ছে। আমি একভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো কথা বের হচ্ছে না। খুব কষ্ট হচ্ছে। রোমানা তার সামনে আসতে মানা করেছে বলে ঠিক আছে, আর কোনোদিন তোমার সামনে আসবো না। আমার এই নোংরা চেহারাটা তোমাকে দেখাবো না। তবে হ্যাঁ, তুমি যা দেখেছো শুনেছো সবটাই ভুল ছিল, সবটাই মিথ্যা ছিল। তোমাকে আমি এখনো ভালোবাসি, আর এর পরেও একইভাবে ভালোবাসবো। তুমি যখন তোমার ভুল বুঝবে তখন আমার কাছে ফিরে আসতে পারো। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাকে কাছে টেনে নেবো, অপমান করে ফিরিয়ে দেবো না। এই বলে আমি আমার ছোট্ট পরিটার দিকে এগিয়ে গেলাম একটা কপালে চুমু দেবো বলে। তখন রোমানা বলল, তোর ওই নোংরা শরীরে আমার মেয়েকে টাচ করবি না। যদি করিস আমার মেয়েকে নিজের হাতে খুন করব। আমি রোমানার কথা শুনে সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম, আর আমার মেয়েটাকে দেখে রুম থেকে বেরিয়ে পড়লাম। রোমানার কথা শুনে প্রচন্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কোনো বড় পাথর আমার বুকের উপর রেখে দিয়েছে। রোমানার বাড়ি থেকে বেরিয়ে আনমনের রাস্তা দিয়ে হাঁটছি, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আবার বাস স্ট্যান্ডে চলে আসলাম, আর একটা টিকিট কেটে ঝিনাইদহের উদ্দেশ্যে চলে আসলাম। বাড়ি যেতে খুব কষ্ট হচ্ছে, কারণ রোমানাদের সব স্মৃতি রয়েছে এই বাড়িতে। আর মাকে কি জবাব দেবো যে তার বৌমাকে ফিরিয়ে নিয়ে আসতে পারিনি?
বাড়ি এসে কলিং বেল বাজলাম। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। মা আমার পেছনে তাকিয়ে দেখলো রোমানা নেই, তাই মা কোনো কথা না বলে রাগ করে চলে গেল। আমি ওর কিছু বললাম না। রিজের রুমে গিয়ে সারাদিন বসে থাকলাম, কিন্তু মা একটা বারো খোঁজ নিতে এলো না। আমিও আর কষ্ট সহ্য করতে পারছি না। রোমানার স্মৃতিগুলো আমাকে সবসময় কাঁদিয়ে দিচ্ছে। তাই আমি ডিসিশন নিলাম, আমি আর এদেশে থাকবো না, যেখানে রোমানা আমাকে ভুল বুঝে চলে গেল। আর বাড়িতে যতদিন রোমানাকে ফিরিয়ে না আনবো ততদিন মা আমার সাথে কথা বলবে না। তাই সবাইকে রেখে বিদেশে চলে যাব। তাহলে আমার এই নোংরা চেহারাটা রোমানাকে আর দেখতে হবে না, আর মা আমার সাথে কথাও বলবে না। সেই কষ্টটা ভুলে থাকার জন্য আমাকে বিদেশে চলে যেতেই হবে। আমি পরের দিন বিদেশ যাওয়ার জন্য সব কাগজপত্র জমা দিলাম। 2-1 দিন পর পাসপোর্ট চলে আসবে। আমি চলে যাচ্ছি সব মায়া ত্যাগ করে। আর হয়তো রোমানের সাথে দেখা হবে না, আর আমার মেয়েটা আমার বদলে অন্য কারো পরিচয় হবে। আমি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। চলে আসার সময় মা কিছু বলো না, অন্যদিকে মুখ করে বসে আছে। আমি আর কিছু না বলেই চলে আসলাম। এখন এয়ারপোর্টে বসে আছি। হঠাৎ দেখি তনিমা বসে আছে একটা চেয়ারে। আমি সাথে সাথে তনিমার কাছে চলে আসলাম। তনিমা আমাকে দেখে অবাক হলো। তনিমা, তুমি আমার সাথে এমন কেন করলে? কি পেলে আমার আর রোমানার সুখের সংসারটা ভেঙে? তোমার কারণে রোমানা আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। নীল, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি জানতাম না রাকিব আমাকে দিয়ে এমন কাজ করাচ্ছে। আমি সত্যিই জানতাম না রাকিবের এমন প্ল্যান রয়েছে। তাহলে এইসব রাকিবের কাজ। আমি এখনই গিয়ে রোমানার ভুল ধারণা সব মুছে দেবো, আর সাথে তুমিও যাবে। হঠাৎ করে রোমানার বলা কথাগুলো সব মনে পড়লো। রোমানা বলেছিল আমি যদি তার সামনে যাই তাহলে তার মরা মুখ দেখতে হবে। আমি চাই না আমার জন্য রোমানা আর আমার মেয়ের কোনো ক্ষতি হোক। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। তারপর আমি রোমানের সাথে ঘুরে যাওয়ার সব কথা তনিমাকে বললাম, আর ওখান থেকে চলে আসলাম। ফ্লাইট এখনই টেক আপ করবে। কিন্তু আমি রোমানের ভুল ভাঙবো, তোমার কাছে রোমানাকে ফিরিয়ে আনবো। তখন অনেক দেরি হয়ে যাবে, আর আমি মনে হয় কখনো এদেশে নাও আসতে পারি। আমি ফ্লাইটে উঠে রোমানার কথা ভাবছি, যে রোমানা আমাকে কেমন করে ভুল বুঝতে পারলো। সে তো বলেছিল যে আমাকে ছাড়া কোনোদিন সে থাকতে পারবে না, তাহলে কেন আমাকে ছাড়াই সে রয়েছে? রোমানা আমাকে কোনোদিন রাগীভাবে কথা বলেনি, কিন্তু সে আমাকে চর পর্যন্ত মারলো। খুব কষ্ট হয় রোমানার অবহেলা মনে পড়লে। আমার ছোট্ট পোয়েটা আমাকে আর চিনতে পারবে না, হয়তো অন্য কারো পরিচয় বড় হবে। রোমানা হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে তার সাথে সুখে সংসার করবে। আমি রোমানার কথা ভাবতে ভাবতে ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে। আমি এখন সিঙ্গাপুর আসছি। কেউ জানে না আমি কোন দেশে এসেছি। হয়তো কেউ আমার কথা মনেই রাখবে না। সবার অবহেলার কারণ আমাকে সবাই ভুলে যাবে। আমি সিঙ্গাপুরে একটা জব করছি, এখন রোমানার কথা খুব বেশি মনে পড়ে না। আর রাতের বেলা রোমানার কথা ভেবে রাতের ঘুম হয় না। রোমানা সবসময় আমার বুকে মাথা রেখে ঘুমায়, আর এখন ঘুমাতে গেলে রোমানার কথাই মনে হয়। এভাবেই সিঙ্গাপুরে আমার 5টা বছর কেটে গেল। এই 5 বছরে এমন কোনোদিন নেই যে রোমানার জন্য আমার চোখের পানি পড়েনি। এখনো রোমানাকে আমি ভুলতে পারিনি। আর আমার ছোট্ট পরিটা মনে হয় এখন অনেক বড় হয়ে গেছে। এখনো হয়তো আমাকে আর চেনে না, বা আমার কোনো অস্তিত্বই নেই। আমি এই কটা বছরে দেশের কারোর সাথেই যোগাযোগ করিনি, এমনকি আমার মা বাবার সাথেও না। এই কয়েকদিন মা বাবার কথা খুব বেশি মনে পড়ছে, আর মা বাবাকে এক নজর দেখতেও ইচ্ছা করছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি 2 মাসের ছুটিতে দেশে যাব। আমি আজ দেশে ফিরছি, অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। দেশে গিয়ে সবাই আমাকে চিনতে পারবে তো? এই মাত্র ফ্লাইট টেক অফ করলো। আমি 5 বছর পর দেশের মাটিতে পা রাখলাম। আমি একটা বাসে করে আমার নিজের শহর ঝিনাইদহে চলে আসলাম। সবকিছু কেমন পাল্টে গেছে এই 5 বছরে। তারপর আমার বাসার সামনে চলে আসলাম। কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর দরজা খুলে একটা ছোট্ট মেয়ে দরজা খুলে গেল। আমি একভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটার চোখগুলো একদম আমার ছোট্ট পোয়েটার মতো লাগছে, আর মেয়েটা আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মামনি, কে তুমি, আর এ বাড়িতে কি করছো? আমার নাম রাইসা, আর এটা আমার দাদুর বাড়ি। তুমি আমার আপু, তাই না? তোমাকে আমি ছবিতে দেখেছি। তোমার ছবি আমার মা বুকে নিয়ে প্রতি রাতে কান্না করে। আমার কান্না দেখে না আমার খুব কান্না আসে। মেয়েটির মুখে রাইসা নাম শুনে আমার বুকটা কেমন যেন চিনচিন ব্যথা হয়ে উঠলো। আমার মনটা খুশিতে ভরে গেল। আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। আমি রাইসাকে বুকে জড়িয়ে নিয়ে অযোধ্যায় কান্না করে দিলাম। আমি সামনে তাকিয়ে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। আমি রাইসাকে সারিয়ে আম্মুর কাছে গেলাম, আর আম্মুকে জোরে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। আপু, তুমি আমাকে রেখে আর কোনোদিন যাবে না তো? তোমার সাথে আমার খুব কথা বলতে ইচ্ছা করে, তোমার সাথে ঘুরতে ইচ্ছা করে। তুমি আমাকে রেখে আর কোনো জায়গায় যাবে না তো? আমি সামনে তাকিয়ে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। আমি রাইসাকে সারিয়ে আম্মুর কাছে গেলাম, আর আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। কোথায় ছিলি বাবা তুই? আমাদের উপর রাগ করে চলে গেলি, আর আজ ফিরে আসলি। তোর কি এই মাটার কথা মনে পড়ে না? মনে পড়ে মা, সবসময় তোমাদের কথা মনে পড়ে, কিন্তু কি করব বলো মা, আসার সময় হয়নি। মা, এটা আমার সেই ছোট্ট বইটা। তোর মেয়ে।
আর আমার দাদু ভাই। মা, রোমানা কেমন আছে? আর রোমানা কোথায় মা? তুই চলে যাওয়ার পরের দিন রোমনা এখানে এসে তোকে না পেয়ে মেয়েটা খুব কান্না করেছে। রোমানা উপরের রুমে আছে? হুম, যা নিজের রুমে যা, ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেতে আয়। আমি রাইসের কপালে একটা চুমু খেয়ে আমি সেই পুরনো রুমে চলে আসলাম, যেখানে আমার আর রোমানার সুখের দিনগুলো কাটিয়েছিলাম। আমি আস্তে আস্তে রুমে ঢুকে দেখি রোমানা আলমারিতে কাপড় গুছিয়ে রাখছে। আমার রুমে আসা হালকা শব্দ শুনে পেছনে ফেললো। রোমানা আমাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রোমানার দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেলাম। রোমানা আগের থেকে অনেক শুকিয়ে গেছে আর চোখ দুটো ভেতরে ঢুকে গেছে। খুব কষ্ট হলো রোমানাকে দেখে। এবার রোমানার চোখ টল টল করতে শুরু করলো। রোমানার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। আমি রোমানাকে দেখেই আমার রুম থেকে বাইরে চলে আসতে যাব, তখন রোমানা দৌড়ে এসে আমার পা দুটো দৌড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নীল, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে ছাড়া আমার প্রতিটা রাত নির্ঘুম কেটেছে। তোমার বুকে মাথা না দিলে আমার ঘুম হতো না, তাই প্রতিটা রাত আমার চোখের পানি দিয়ে বালিশ ভিজাতাম। আমি রোমানাকে তুলে বললাম, তুমি তো বলেছিলে কোনোদিন যেন তোমার সামনে না আসি। আমি তো একটা বিশ্বাসঘাতক, আমার চেহারাটা নোংরা, আর তুমি আমার মতো একটা নোংরা ছেলের পা ধরেছো। আমি তো নোংরা, আমার পা ধরলে তোমার শরীরটাও নোংরা হয়ে যাবে, তাই আমাকে ছেড়ে দাও। রোমানা এবার কোনো কথা বলছে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। আমি ব্যাগ থেকে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি রোমানা সেই একই জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে নিচে চলে আসলাম খাবার খেতে। আমি, মা আর রাইসা খেতে বসলাম। রাইসাকে আমার পাশে বসিয়ে দিলাম। আমি খাচ্ছি আর রাইসাকে খাইয়ে দিচ্ছি। রোমানা আসলো আর আমি খাবার টেবিল থেকে উঠে পড়লাম। তারপর আমি রুমে এসে শুয়ে আছি। তখন রোমানা আসলো। রোমানা আমার পাশে এসে শুয়ে পড়লো আমাকে জোরে ধরে। কিছুক্ষণ পর রোমানা এসে আমার পাশে শুতে গেল, আর তখনই আমি সরে গিয়ে রাইসাকে মাঝখানে রাখলাম। রোমানা আমার দিকে কেমন মলিন দৃষ্টিতে তাকিয়ে রইলো। মনে হচ্ছে এখনই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রোমানা বিছানায় নেই। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে ঘুরতে বের হলাম। উদ্দেশ্য রাজুর বাড়ি। আমি রাজুর বাসে গিয়ে রাজুর সাথে দেখা করলাম। রাজু আবার বিয়ে করছে। আমরা সারাদিন আড্ডা দিয়ে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার সাথে সাথেই আমার ছোট্ট পরিটা আমাকে জড়িয়ে ধরলো। আমি রোমানার সাথে একটা কথাও বলিনি। অবশ্য কয়েকবার রোমানা আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, আমি এড়িয়ে গেছি। রাতে ঘুমানোর আগে একটু ছাদে আসলাম। কিছুক্ষণ পর রোমানা আসলো আর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি সারিয়ে নেওয়ার সাথেই আবার সামনে থেকে জড়িয়ে ধরলো। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। কাল তুমি যখন আমার পাশে না ঘুমিয়ে অন্য পাশে ঘুমালে, তখন মনে হলো আমার জীবনটা কেউ ছিনিয়ে নিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রোমানা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলল। আমিও আর নিজেকে শক্ত করে রাখতে পারলাম না। আমিও রোমানাকে জড়িয়ে ধরলাম। রোমানা এবার হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বোঝানোর জন্য তোমার সাথে এমন নাটক করলাম। তোমাকে কষ্ট দিয়ে আমিও খুব কষ্ট পেয়েছি। তোমার চোখের পানি যে আমার সহ্য হয় না। আপনজন যখন অবহেলা করে তখন কি পরিমাণ কষ্ট হয়, তাই তোমাকে বোঝানোর জন্যই তোমার সাথে এমন করলাম। তারপর রোমানার কপালে একটা চুমু দিয়ে নিচে আসতে যাব, তখন রোমানা বলল, আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি কিছু না বলে রোমানাকে কোলে তুলে নিলাম আর রোমানা আমার গলা জড়িয়ে ধরে রাখলো। তারপর রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। তখন রাইসা এসে বলল, আপু, তুমি আমাকে না নিয়ে শুয়ে পড়লে? তোমার সাথে আর কোনো কথা নেই। মামুনি, তোমাকে রেখে আমি কখনো ঘুমাতে পারি? আসো মামুনি। এই বলে রাইসা আমাকে জোরে ধরে শুয়ে পড়লো। এবার আমি রোমানার সাথে তাকিয়ে দেখি রোমানার রেগে চোখ লাল হয়ে আছে। রোমানা এবার রেগে রাইসাকে ছাড়িয়ে রোমানা আমাকে জড়িয়ে ধরলো। এদিকে রাইসা কান্না শুরু করে দিল আর রাইসা তার মাকে ছাড়িয়ে আমাকে জড়িয়ে নিল। এখন মা মেয়ের মাঝখানে আমি পড়ে গেছি। আগে একটা বাচ্চা সামলাতে হয়রানি হতো, আর এখন দুইটা বাচ্চা সামলাতে আমার যে কি হবে আমি নিজেই জানি না। তারপর রাইসা আমার বুকের ডান পাশে আর রোমানা আমার বুকের বাম পাশে মাথা দিয়ে শুয়ে পড়লো। আমাদের আবার সুখের সংসার ফিরে এসেছে। এখন মা মেয়ের পাগলামি দেখতে দেখতেই আমার দিন কেটে যায়।